নমস্কার, আমি ইন্দ্রনীল চক্রবর্তী ফ্রম ইউথ কেরিয়ার হাব। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমরা সবাই জানো আমরা হচ্ছে জেকা এমসিএ 2025-এর জন্য লঞ্চ করেছি উড়ান ব্যাচ। যে উড়ান ব্যাচে তোমাদেরকে কমপ্লিট লাইভ ক্লাসেস এবং তার সাথে মোর দ্যান 5+ বেনিফিটস এর মাধ্যমে জেকা এমসিএ এর জন্য আমরা প্রিপেয়ার করছি। আমাদের এই ব্যাচে অ্যাডমিশন কিন্তু গত 14ই ফেব্রুয়ারি কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ক্লোজ হয়ে গেছে। এখনো অবধি 100-রও বেশি ছেলে মেয়ে কিন্তু ব্যাচের মধ্যে ভর্তি হয়ে গেছে এবং আমাদের কিন্তু ক্লাসেস 15 তারিখ থেকে চালু হয়ে গেছে। অ্যান্ড অলরেডি আমাদের দুটো ক্লাসেস কিন্তু হয়ে গেছে। এবার অনেক স্টুডেন্টের মনে ডাউট ছিল, বিশেষ করে নতুন স্টুডেন্ট যারা ফার্স্ট টাইম আমাদের ইনস্টিটিউটে ভর্তি হবে, তাদের একটা প্রশ্ন ছিল এবং একটা ডাউট ছিল, এখানে ভর্তি হলে আদতে কি আমরা জেকা এমসি এর জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারবো? এখানে যদি আমরা ভর্তি হই তাহলে কি জেকা এমসি এর প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট আমাদেরকে ধরে ধরে ভালোভাবে কি বোঝানো হবে? আচ্ছা, এখানে ক্লাসের কোয়ালিটি কেমন? একটু ডেমো ক্লাসেস দেওয়া হলে তাহলে ভালো হতো, বিকজ এতগুলো ফিস দিয়ে আমরা ভর্তি হব। তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, আমাদের যেহেতু জেকা এমসি এর প্রথম ক্লাস হয়ে গেছে, তাই তোমাদের সকলের জন্য আমরা আমাদের এই যে প্রথম ক্লাসটা যে দেখতে পাচ্ছ, এই প্রথম ক্লাসটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট প্রোভাইড করছি, যার রেকর্ডিং আজকের এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই প্রথম ক্লাসটা তোমরা যদি ভালো করে দেখে নাও তাহলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে যে এখানে আমরা কতটা ভালোভাবে পড়াচ্ছি তোমাদেরকে জেকা এমসি এর জন্য। আর যদি এখানে আমরা বেনিফিটস এর কথা বলি, তো তুমি এখানে লাইভ ক্লাসেস পাচ্ছ। ক্লাস রুটিন এর যদি কথা বলি তাহলে এই হচ্ছে আমাদের উড়ান ব্যাচের ক্লাস রুটিন, যেখানে সপ্তাহে 2 দিন করে তোমাদের লাইভ ক্লাস করানো হবে। ফ্রাইডে 8টা থেকে 9:30 রাত্রিবেলা এবং সানডে সকাল 10টা থেকে 11:30। আর যদি প্রয়োজন মনে হয় আমরা তোমাদেরকে এক্সট্রা একখানা করে ক্লাসেস করাতে পারি, যেটা শনিবার রাত্রি 8টা থেকে 9:30-র মধ্যে করানো হতে পারে। বাট টোটাল আমাদের দুটো ক্লাস হচ্ছে আছে, এটাই হচ্ছে আমাদের উড়ান ব্যাচের শিডিউল। আর যদি এখানে ইম্পর্টেন্ট কিছু কথা বলি তাহলে যেমন হচ্ছে ক্লাস হয়ে যাওয়ার পর 1.5 থেকে 2 ঘন্টা পর তুমি সেই লাইভ ক্লাসের রেকর্ডিং এই যে আমাদের যে এলএমএস প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ এখানে পেয়ে যাবে। যেমন দুটো ক্লাস হয়ে গেছে আমাদের, তো দুটো ক্লাসের রেকর্ডিং এখানে অলরেডি দেওয়া আছে। তাই তুমি যদি কোনো ক্লাস মিসও করো, কোনো ক্লাস তোমার যদি দেরি হয় করতে, ঠিক আছে, তুমি যদি কোনো ক্লাসে অ্যাবসেন্ট থাকো বা এই ব্যাচেও তুমি যদি দেরিতেও অ্যাডমিশন নাও, তুমি কিন্তু প্রত্যেকটা লাইভ ক্লাসের অ্যাক্সেস পাচ্ছ, কারণ রেকর্ডিং এখানে কিন্তু আছে। আর এছাড়া ডাউট ক্লিয়ারিং এর জন্য স্পেশাল ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে তোমার মতো সমস্ত ছাত্রছাত্রীরা প্রেজেন্ট আছে। প্রায় 100-রও উপরে স্টুডেন্ট কিন্তু এই গ্রুপের মধ্যে আছে, যারা প্রতিদিন একে অপরকে কিন্তু হেল্প করছে জেকা এমসি এর প্রিপারেশনের জন্য। কারণ একসাথে এক জায়গায় যদি সবাই থাকো তাহলে প্রিপারেশনও কিন্তু অনেক ভালো হয়, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য। ঠিক আছে, এছাড়া আরো বেনিফিট, যেরকম তোমাদেরকে এখানে আমরা মক টেস্ট প্রোভাইড করব। প্রায় 20খানা হচ্ছে তোমাদেরকে মক টেস্ট দেওয়া হবে, 10খানা আমাদের ইনস্টিটিউট থেকে তৈরি করা তোমাদেরকে কোশ্চেন ব্যাংক দেওয়া হবে। এছাড়া এই যে লাইভ ক্লাসেস গুলো আছে, দেখবে এই লাইভ ক্লাসটার মধ্যে আমি হচ্ছে তোমাদেরকে নোটস এর মাধ্যমে পুরো টপিকের রিভিশন করাচ্ছি। সেই নোটসও তোমরা আফটার দি ক্লাস এই যে বেসিক্যালি আমাদের যে অ্যাপ আছে, এই অ্যাপের মধ্যে এখানে স্টাডি ম্যাটেরিয়াল সেকশনের মধ্যে তোমরা এই যে এখানে পেয়ে যাবে। ঠিক আছে, লাইক দিস, এই হচ্ছে আমরা যে বই দেখে তোমাদেরকে পড়াচ্ছি সেই বইয়ের পেজেসও আমরা ফ্রি অফ কস্ট দিচ্ছি। ঠিক আছে, এবং শুধু তাই না, লাইভ ক্লাসে আমরা তোমাদেরকে কোশ্চেন সলভ করাচ্ছি, সেই কোশ্চেনের পিডিএফও হচ্ছে আমরা তোমাদেরকে এখানে হচ্ছে প্রোভাইড করছি। এবং এখানে প্রায় হচ্ছে তোমাদের ধরে রাখো 200 থেকে 300টার মতো কোশ্চেন শুধুমাত্র লাইভ ক্লাসে আমরা হচ্ছে সলভ করাচ্ছি। এছাড়া তোমাদেরকে প্র্যাকটিসের জন্য আলাদা করে কোশ্চেন দেওয়া হচ্ছে, মক টেস্ট আলাদা করে কোশ্চেন পাচ্ছ। তো প্রায় তোমরা হচ্ছে 2.5 থেকে 3 থেকে 3.5 হাজারের উপরে প্রশ্ন হচ্ছে তোমরা আগামী প্রত্যেকটা 4 থেকে 4.5 মাসে প্র্যাকটিস করবে। প্রত্যেকটা চ্যাপ্টার হওয়ার পর আমরা তোমাদের এক্সামেরও ব্যবস্থা করছি, যাতে কতটা ভালো করে পড়াশোনা করছো সেটা আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি। ঠিক আছে, এর সাথে তুমি আর কি বেনিফিটস পাচ্ছ? আর বেনিফিটস হচ্ছে তোমার এখানে আমরা হচ্ছে যত প্রকারের তোমাদের ডাউটস আছে সেই ডাউটস গুলোকে আমরা সলভ করছি গ্রুপ চ্যাটের মাধ্যমে, পার্সোনাল ভাবে। ঠিক আছে, এর পাশাপাশি কলেজ মেন্টরশিপ এন্ড মেনি মোর। তো যদি তোমরা এই ভিডিওটি দেখার পর, এই ডেমো ক্লাসটি দেখার পর উড়ান ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে তোমাদের প্রত্যেককে আমি বলবো এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে তোমরা যে কোনো টাইমে ফোন করতে পারো। আমাদের অ্যাডমিশন টিম তোমাদের কল তুলবে এবং তোমাদের সমস্ত ডাউটস এন্ড কোয়ারি সলভ করে দেবে। তো তুমি যদি উড়ান ব্যাচে ভর্তি হতে চাও, অবশ্যই কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল এই নাম্বারে কল করো।
কারণ এরপর কিন্তু আমরা আর ভর্তি নেব না, এরপর কিন্তু তুমি আমাদের ডবল ফিস দিতে চাইলেও ভর্তি নেওয়া হবে না। ফিস হচ্ছে টোটাল ৩,৯৯৯ টাকা এখনো অবধি আছে, যেটাকে তুমি দুটো ইনস্টলমেন্টে দিতে পারবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি ভর্তি হও তাহলে তোমার হচ্ছে ২,৫০০ টাকা এই মুহূর্তে দিতে হবে। দেন মার্চ মাসের ৫ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে তোমাকে হচ্ছে ১,৫০০ টাকা দিতে হবে। তুমি যদি এই টাকাটা একবারে দিতে চাও সেটাও তুমি পারবে, অবশ্যই অ্যাডমিশন টিমের সাথে কথা বলে নেবে। আর 7 ডেজের মানি ব্যাক গ্যারেন্টি আছে, তো ক্লাস ভালো না লাগলে 7 ডেজের মধ্যে জানালে পুরো টাকা তোমাকে আমরা উইথাউট এনি কোশ্চেন রিফান্ড করে দেবো। তো উড়ান ব্যাচে যদি ভর্তি হতে চাও অবশ্যই এই নাম্বারে তোমরা হচ্ছে কল করবে, ঠিক আছে? তো চলো রেকর্ডিং অন অ্যান্ড অলসো রেকর্ডিং অন, ঠিক আছে? ওকে, তো স্ক্রিন দেখতে পাচ্ছ প্রত্যেকে? চ্যাটে একটু জানাও আমাকে ফটাফট। 10 মিনিট চলে গেল, চলো ওকে পারফেক্ট। তো এই হচ্ছে আমাদের জেকেএমসিএস সিলেবাস, ঠিক আছে? টোটাল 10 খানা হচ্ছে আমাদের কাছে চ্যাপ্টার এখানে আছে, ঠিক আছে? সি প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এবার এখানে উপসের যে চ্যাপ্টারটা আছে, অনেকেরই প্রশ্ন আছে তোমাদের, উপসের চ্যাপ্টারটা কোন উপস, জাভা দিয়ে না সি প্লাস প্লাস? অ্যান্সার হচ্ছে সি প্লাস প্লাস। এখানে সি প্লাস প্লাস দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আমাদের আছে, ঠিক আছে? ইউনিক্স আছে, ডেটা স্ট্রাকচার আছে, যেখানে ডেটা স্ট্রাকচারের মধ্যে আমাদেরকে গ্রাফটা হচ্ছে নতুন করে শিখতে হবে, কারণ গ্রাফ আমরা হচ্ছে ম্যাকাওয়ের যারা স্টুডেন্ট আছে আমরা সেমিস্টারে কখনো পড়িনি, আমাদের সেমিস্টারে ছিল না। কম্পিউটার আর্কিটেকচার, অপারেটিং সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আর এটা হচ্ছে এক সব থেকে নতুন চ্যাপ্টার এখানে মেশিন লার্নিং। তো পুরোটাই কম্পিউটার বেসড চ্যাপ্টার। এবার অনেকের এখানে হচ্ছে ডাউট ছিল আজকের এই ক্লাসটা শুরু হওয়ার আগে অবধি, যে যারা বিশেষ করে কম্পিউটার ব্যাকগ্রাউন্ড থেকে এই ব্যাচে নয়, যেমন এই ব্যাচে অনেকেই আছে যারা তোমার হচ্ছে বিএসসি ম্যাথামেটিক্স অনার্স ডিপার্টমেন্ট থেকে এসেছে, কেউ তোমার ব্যাচেলর অফ ভোকেশনাল থেকে আছে। তো তাদের অনেকটা ডাউট ছিল যে এই টপিকগুলো তো আমরা কেউ পড়িনি আমাদের গ্র্যাজুয়েশনে, তাহলে কি হবে? তো আমরা কি এখানে ভালো করে পড়াবো? তো এখানে অ্যান্সার হচ্ছে প্রত্যেকটা টপিকেরই আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, ঠিক আছে? বাট তার মানে এরকম নয় যে এখন এই প্রত্যেকটা টপিক সেমিস্টারে যেভাবে পড়িয়েছি ওইভাবে পড়ানো হবে। ওইভাবে পড়ানো হলে আমাদের কিন্তু সিলেবাস কোনোদিনও কমপ্লিট হবে না, কারণ এই একখানা করে সাবজেক্ট কিন্তু 6 মাসে কমপ্লিট করা সাবজেক্ট। 6 মাস কিন্তু আমাদের লাগে এই প্রত্যেকটা সাবজেক্ট কমপ্লিট করতে। তোমরা প্রত্যেকেই জানো যারা কম্পিউটার সায়েন্স অনার্স, বিসিএ, বিটেক ব্যাকগ্রাউন্ডের আছো, তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে এগুলো থাকে, একটা দুটো করে সাবজেক্ট। তো আমরা এখানে কি করব, একটু অন্যরকম ভাবে পড়বো। কিরকম ভাবে পড়বো? আমরা এখানে প্রথম থেকেই তোমার হচ্ছে কোশ্চেন সলভ করব লাইভ ক্লাসে, যেগুলো এই যে এখানে দেখতে পাচ্ছ। আমার কাছে অনেক বই আছে বাড়িতে, সেই সমস্ত বই থেকে আমি কোশ্চেনের পিডিএফ বানিয়ে লাইভ ক্লাসে এগুলো সলভ করাবো। এখান থেকে তোমাদেরকেও হোমওয়ার্ক হিসেবে দেওয়া হবে, যেগুলো তোমরা নিজেরা করবে। তারপর তোমরা হচ্ছে একটা করে চ্যাপ্টার কমপ্লিট হলে সেই চ্যাপ্টারের ডেডিকেটেড তোমরা হচ্ছে কোশ্চেন ব্যাংক পেয়ে যাবে, যেটা আমাদের ইনস্টিটিউট থেকে তৈরি করা। তারপর মার্চ মাসে তোমরা হচ্ছে মক টেস্ট পেয়ে যাচ্ছ। তো এইভাবে ক্লাসেস গুলো হবে। এইভাবে ক্লাসেস হলে সুবিধা কি হবে? নাম্বার ওয়ান, তো লাইভ ক্লাসে কোশ্চেন করছি আমি, প্রত্যেকটা লাইভ ক্লাসে তোমার হচ্ছে 100 থেকে 150টার মতো কোশ্চেন এক একটা করে চ্যাপ্টারের হচ্ছে তোমাদেরকে লাইভ ক্লাসে সলভ করাবো, যেখানে কোশ্চেন সলভের মাধ্যমে পুরো 6 মাসে যেটা এর আগে আমরা পড়েছি সেটা শুধুমাত্র কোশ্চেন সলভের মাধ্যমে 2 থেকে 3টে ক্লাসের মধ্যে আমাদের হচ্ছে এভরিথিং কমপ্লিট আমরা হচ্ছে করব, ঠিক আছে? আর নাম্বার সেকেন্ড, ডাইরেক্ট একদম কোশ্চেন সলভ করব না আমরা। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার করার আগে সেই চ্যাপ্টারের যে প্রথম ক্লাস, সেই প্রথম ক্লাসে আমরা হচ্ছে 30-40 মিনিট হচ্ছে শুধুমাত্র তোমার রিভিশন দেব, কুইক রিভিশন। যেমনটা আজকে আমরা দেব সি প্রোগ্রামিং এর কুইক রিভিশন, তারপর তোমার কোশ্চেন সলভ করব। তো এখানে সুবিধাটা কি হচ্ছে, যারা একদম নন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, নিশ্চিন্তে থাকো, তাদেরও প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার হবে, কোনো টপিক বাদ যাবে না। যারা অলরেডি বিসিএ, বিএসসি কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আছো, তাদের ক্ষেত্রেও রিভিশন অনেক ভালো করে হবে যদি এই সমস্ত জিনিসগুলো তোমরা ভুলে থাকো, ঠিক আছে? তো এটা আমি আজকে প্রথম ক্লাস আমাদের ছিল, তাই প্রথম ক্লাসে আমি বলে দিলাম প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমি তাই করব। আর প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করাতে ম্যাক্স টু ম্যাক্স আমি হচ্ছে 3খানা করে ক্লাস হচ্ছে নেব। 3টে ক্লাসের মধ্যে আমি এক একটা করে চ্যাপ্টার কমপ্লিট করানোর হচ্ছে চেষ্টা করব, ঠিক আছে? বাই সলভিং কোশ্চেন, বাই রিভিশন অ্যান্ড এক্সেট্রা, ঠিক আছে? কনসেপ্ট। আর 2 নম্বর, আজকে প্রথম ক্লাস থেকে বলে দিলাম যারা নতুন আছো বিশেষ করে,
খাতা পেন অবশ্যই রেডি রাখবে, বিকজ যখন আমি এই কোশ্চেন গুলো সলভ করাবো কিভাবে করছি, ইম্পর্টেন্ট যে পয়েন্ট গুলো বলছি সেগুলো অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে, যেগুলো হেল্প করবে তোমাদেরকে পরে যখন নিজে থেকে তোমরা কোনো কোশ্চেন সলভ করবে। ঠিক আছে, ওকে, প্রত্যেকে ক্লিয়ার? তাহলে কিভাবে আমরা পুরো আমাদের সিলেবাসটাকে কভার করব আগামী 4 থেকে 3.5 মাসের মধ্যে, কারণ আমাদের হচ্ছে মোটামুটি এক্সাম তোমার হচ্ছে জুন মাসের লাস্ট উইক অথবা জুলাই 10-12 তারিখ এরকম সময় হচ্ছে আমাদের এক্সাম হওয়ার চান্সেস আছে। ঠিক আছে, ওকে, প্রত্যেকে একবার জাস্ট আমাকে একটু কনফার্ম করে দাও প্রত্যেকে, যদি বুঝে থাকো কিভাবে আমরা পড়বো, কারণ আমাদের ব্যাচ শুরু করার আগে সেই ব্যাচ কিভাবে চলবে তার আইডিয়াটা আগে ক্লিয়ার করে দেওয়া উচিত। ঠিক আছে, হ্যাঁ জ্যোতির্ময় বলছো 6 সেমিস্টারের ক্লাস উইকে, 6 সেমিস্টারের ক্লাস উইকে একদিন করেই হবে। আমি ওয়েডনেসডে করে করাবো রাত্রি 8টার সময়। আমি গ্রুপে লিংক দিয়ে দেবো, এই গ্রুপে যারা ম্যাকাউয়ের বিসিএ 6 সেমিস্টার স্টুডেন্ট আছো তারা অবশ্যই 6 সেমের গ্রুপে জয়েন করে যাবে, তার কারণ জেকা ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য 6 সেমটা তোমাদের এখানে ফ্রি আছে। ঠিক আছে, কারণ 6 সেমিস্টারে বেশি কিছু নেই, সাইবার সিকিউরিটি আছে, থিওরি আর ইউনিক্সটা আছে। চলো তো আমি শুরু করি আমাদের ক্লাস আজকের। তো আমরা আজকে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার শুরু করব, যেটা হলো সি প্রোগ্রামিং। আমি প্রথমে সি প্রোগ্রামিং শেখাবো, ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের সি প্রোগ্রামিংটা কমপ্লিট হয়ে গেলে ডেটা স্ট্রাকচারটা আমরা পড়বো, ঠিক আছে, এন্ড তারপর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব। এইভাবে আমরা এগোবো, আগে প্রোগ্রামিং এর পেপারগুলো কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে, সি প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড আর ডেটা স্ট্রাকচার, এই তিনটে হচ্ছে এখানে আমাদের প্রোগ্রামিং এর পেপার আছে। তো আমি সি প্রোগ্রামিংটা আজকে হচ্ছে স্টার্ট করলাম। ওকে, তো চলো, তো সবার ফার্স্ট আমরা সি প্রোগ্রামিং এর রিভিশন দেব। যারা নতুন আছো তাদের জন্য কনসেপ্ট ক্লিয়ার হবে, যারা পুরনো আছো তাদের জন্য হচ্ছে এখানে কুইক রিভিশন হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে, গ্রুপে একটু কেউ হেল্প করে দাও তো, কোনো স্টুডেন্টকে যদি জিজ্ঞাসা করে কিভাবে করবো, একজন জিজ্ঞাসা করছে, একটু হেল্প করে দাও। ঠিক আছে, আমি ক্লাসটা করাই, আদারওয়াইজ ক্লাস করাতে আমার অসুবিধা হবে। ঠিক আছে, চলো। তো দেখো আমাদের সি প্রোগ্রামিং এর প্রায় সবকিছুই আছে এখানে, কিন্তু আমাকে এটা কেউ জিজ্ঞাসা করবে না, যেটা আগের দিন একজন জিজ্ঞাসা করছিল যে প্রত্যেকটা টপিকের কি সেমিস্টারে যা যা ছিল সেগুলোই আছে। অ্যান্সার হচ্ছে ইয়েস, সবকিছু আছে, কোনো কিছু ছোট কোনো কিছু কম ওই সব কিছু নেই, এভরিথিং হচ্ছে সিলেবাসের মধ্যে আছে, সবকিছুই আমরা পড়বো। আমরা শুরু করছি একদম ইন্ট্রোডাকশন দিয়ে, যে এখানে কি বলছে, সি ইজ আ জেনারেল পারপাস প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সবার ফার্স্ট, সি হচ্ছে আমাদের একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন সি কে বলা হয়, তার কারণ সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি হচ্ছে জেনারেল টাস্কগুলোকে বেশি ভালোভাবে কমপ্লিট করতে পারবে। যেরকম তোমার ধরো হচ্ছে লো লেভেলের কোনো ওয়ার্ক করতে চাইছো, ঠিক আছে, হার্ডওয়্যার লেভেলের কোনো ওয়ার্ক করতে চাইছো, সি ল্যাঙ্গুয়েজ খুবই বেস্ট। কারণ আমরা প্রত্যেকে জানি সি ল্যাঙ্গুয়েজ মেশিনের সাথে অনেক ভালো করে কাজ করতে পারে। এবার এখানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি অনেকে জিজ্ঞাসা করবে। তো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই প্রকারের হয়, একটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো হয়ে থাকে, যে ল্যাঙ্গুয়েজগুলো হার্ডওয়্যারের সাথে ডাইরেক্ট কমিউনিকেট করতে পারে। আর যেহেতু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারে, তো এখানে আমার এক্সিকিউশন স্পিড হচ্ছে অনেক বেশি হয়। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি করে, ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারে না, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করতে হয় কম্পিউটার যে ভাষাটা বুঝতে পারে তার মধ্যে। কম্পিউটার কোন ভাষা বুঝতে পারে, চ্যাট সেকশনে আমাকে বলো তো। আমরা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজে লিখছি, সি লিখছি, পাইথন লিখছি, জাভা লিখছি, বাট কম্পিউটার আলটিমেটলি কোন ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে, একদম বাইনারি ল্যাঙ্গুয়েজ। বাইনারি ল্যাঙ্গুয়েজ মানে কি, যেখানে কেবলমাত্র 0 আর 1 এর কম্বিনেশন হচ্ছে থাকে, এটাই হচ্ছে একমাত্র কম্পিউটার আন্ডারস্ট্যান্ড করতে পারে। আর এই 0 আর 1 এর কম্বিনেশনের মধ্যে মেশিন ল্যাঙ্গুয়েজ গুলো বেসিক্যালি আমাদের লেখা হয়ে থাকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে অনেকটা ইংলিশের মতো হয়, যেরকম পাইথন, সি, জাভা, এইগুলো যেগুলো কম্পিউটার বুঝতে পারে না। তো কম্পিউটারকে বোঝানোর জন্য কি করতে হয়, এই ল্যাঙ্গুয়েজ গুলোকে ট্রান্সলেট করতে হয়। কার মাধ্যমে ট্রান্সলেশন হয়ে থাকে, চ্যাট সেকশনে জানাও কার মাধ্যমে হয় ট্রান্সলেশন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কম্পাইলার, অবশ্যই কম্পাইলারটা কার মাধ্যমে হবে, কম্পাইলড বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেগুলোর মধ্যে কম্পাইলেশন হয়ে থাকে। কম্পাইলড বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো, খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। কম্পাইলড বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি আছে, জাভা আছে, ঠিক আছে, সি প্লাস প্লাস আছে, এগুলো হচ্ছে আমাদের কম্পাইলার বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইভেন জাভার মধ্যে ইন্টারপ্রেটারেরও কাজ হয়ে থাকে, ঠিক আছে, বাট আমি অত আলোচনা করছি না, কারণ জাভাটা আমাদের নেই এখানে, ঠিক আছে।
আর আমাদের আরেকটা কি হয় ট্রান্সলেশন, ইন্টারপ্রেটার। এই যে অভিষেক বলেছে একদম ইন্টারপ্রেটার কি কম্পাইলারের মতোই, কিন্তু ইন্টারপ্রেটার ব্যবহার হয় আমাদের হচ্ছে পাইথনের মধ্যে, জাভাস্ক্রিপ্টের মধ্যে, আরো কিছু তোমার ল্যাঙ্গুয়েজ আছে যেখানে আমরা ইন্টারপ্রেটারের কাজকর্ম দেখতে পাই। তো এই দুটো হচ্ছে আমাদের ট্রান্সলেটার, যেগুলো এক প্রকারের সফটওয়্যার, যে সফটওয়্যার গুলো হচ্ছে এই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ যখন আমরা ইনস্টল করি আমাদের সিস্টেমে এগুলো হচ্ছে ডাউনলোড হয় জাস্ট তোমার কনভার্সনের জন্য। তো এখানে কনভার্সনটা একটা থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে হয়ে থাকে, তাই জন্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজের স্পিড হচ্ছে একটু কম হয় অ্যাজ কম্পেয়ার টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার সিও কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কারণ সি এর মধ্যে তুমি বাইনারি নাম্বার দিয়ে কোনো প্রকারের কাজকর্ম করছো না। সি এর মধ্যে তুমি যা কাজকর্ম করছো সেগুলো তোমার হচ্ছে নর্মাল যেরকম প্রোগ্রাম লিখতে হয়, যেগুলো হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল সেরকমই। কিন্তু সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করতে পারি। সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা হচ্ছে ইন্টারনাল টাস্ক গুলো খুব ভালো করে করতে পারি। এন্ড দিস ইজ দ্য রিজন কেন সি ল্যাঙ্গুয়েজকে হার্ডওয়্যার রিলেটেড জিনিসে বেশি ব্যবহার করা হয়। এক্সাম্পল তোমার এমবেডেড সিস্টেম, তুমি যে স্মার্ট ওয়াচ ইউজ করছো, তোমার যে ক্যালকুলেটর আছে, যে কোনো এমবেডেড সিস্টেম যে হয়ে থাকে, আইওটি ডিভাইস যে হয়ে থাকে, সেখানে সি ল্যাঙ্গুয়েজের প্রচুর পরিমাণে ইউজেস আমরা দেখতে পাই। অপারেটিং সিস্টেম যদি তুমি তৈরি করতে চাও নিজের, সি ল্যাঙ্গুয়েজ আমরা হচ্ছে ব্যবহার করে থাকি, ঠিক আছে। তুমি যদি কম্পাইলার বানাতে চাও, সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি। যে কোনো তোমার যে ড্রাইভার যে আমরা ইউজ করি, ঠিক আছে, যে কোনো ইচ্ছা ড্রাইভার, সেই ড্রাইভার গুলোও ম্যাক্স টু ম্যাক্স আমাদের সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি হয়, কারণ এই প্রত্যেকটা জিনিস আমাদের মেশিনের সাথে অনেক বেশি ক্লোজ হয়ে থাকে। তাই এখানে বলা হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, জেনারেল যে কোনো কাজকর্মে ইউজ হয়। সফটওয়্যার ডেভেলপমেন্টে সি এর ইউজেস আমাদের সেরকম হয় না, ঠিক আছে, বর্তমান দুনিয়ায়। তো আন্ডারস্ট্যান্ড প্রথম জিনিসটা জেনারেল পারপাস কি বলছে, প্রত্যেকে বলেছে এক সেকশনে। জেনারেল পারপাস মানে ইন অল ডে টু ডে টাস্কে সি কে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। ওকে, নেক্সট লাইনটা কি বলেছে, প্রসিডিউরাল। কোথাও বুঝতে না পারলে কিন্তু অবশ্যই চ্যাট সেকশনে জিজ্ঞাসা করবে, আর যখন আমি বলবো যে বুঝতে পেরেছো কিনা, কোথাও ডাউট থাকলে ভয়েস অন করেও জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে, মাইক অন করে। প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি বলছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে, যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওয়ার্কিং বলি, ওয়ার্কিং এর দিক থেকে এটা তিন প্রকার হয়ে থাকে। কি কি তিন প্রকার? প্রসিডিউরাল, ঠিক আছে, যেটা এখানে দেখতে পাচ্ছি। আরেকটা হচ্ছে আমাদের কাছে থাকে তোমার হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আই গেস। আর আরেকটা থাকে অবজেক্ট ওরিয়েন্টেড বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো প্রসিডিউরালটা কি, যেখানে হচ্ছে আমরা প্রসেস মানে প্রসিডিউরালের মাধ্যমে কাজ করে থাকি। ফর এক্সাম্পল তোমার স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন তুমি দিচ্ছ। স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন মানে তুমি ধরো একটা ইফেল স্টেটমেন্ট তৈরি করলে, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে একটা লুপস তৈরি করলে, এরকম স্টেপ বাই স্টেপ যে ইনস্ট্রাকশন গুলো থাকে তার মাধ্যমে যে ল্যাঙ্গুয়েজে আমরা কাজ করে থাকি সেগুলোকে আমরা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকি। আর যেখানে আমরা তোমার হচ্ছে অবজেক্ট বানাই, ক্লাস বানাই, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে প্রিন্সিপাল টেকনোলজি গুলো আছে, লাইক তোমার পলিমরফিজম, এনক্যাপসুলেশন, এই সমস্ত টেকনোলজি গুলো যেখানে ইউজ করি সেগুলোকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর সি এর মধ্যে উপস এর কাজকর্ম আমরা হচ্ছে করতে পারি না। সি শুধুমাত্র প্রসিডিউরাল বেসই আমাদের হচ্ছে কাজ করে, ঠিক আছে। তো এই জায়গাটা প্রত্যেকের তাহলে এখানে আন্ডারস্ট্যান্ড আছে তো? যা যা বললাম আমি এখানে চ্যাট সেকশনে আমাকে জানাও তত। হ্যাঁ, রেকর্ডিং অন আছে শুভজিৎ, রেকর্ডিং নিয়ে চাপ নেই, একদম রেকর্ডিং অন আছে। ইয়েস, সি প্লাস প্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অভিষেক একদম। পাইথনও আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে আমাদের জাভাও একটা অবজেক্ট ওরিয়েন্টেড বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মেজরিটি ল্যাঙ্গুয়েজ যেগুলো তোমার ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার ডেভেলপমেন্টে ইউজ হয়, ওয়েব ডেভেলপমেন্টে ইউজ হয়, সবই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। খুবই পাতি জিনিস, এটা পরীক্ষায় জিজ্ঞাসা করে না অত, তাও বলে দিচ্ছি। সি তোমার কে ডেভেলপ করেছে? ডেনিস রিচি, 1972 থেকে 1973 এর মধ্যে। কোথায় ডেভেলপ হয়েছে? বেল ল্যাবস, এখানে হচ্ছে সি আমাদের ডেভেলপ হয়েছে। তো এইগুলো দেখে নেবে তোমরা, এগুলো সেরকম ইম্পর্টেন্ট জিনিস নয়, এগুলো এত ইজি প্রশ্ন পরীক্ষায় দেবে না যে কে তোমার সি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছে, ঠিক আছে, এত ইজি দেয় না, তো এগুলো বাদ দাও। নেক্সট হচ্ছে এখানে আমার কিওয়ার্ড অ্যান্ড আইডেন্টিফায়ার। সবার প্রথম কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর মধ্যে কিছু প্রি ডিফাইন্ড রিজার্ভ ওয়ার্ড,
কিওয়ার্ড হচ্ছে এমন প্রকারের জিনিস যেগুলো সি ল্যাঙ্গুয়েজে আগে থেকে আমাদের প্রি ডিফাইন আছে, যেগুলো রিজার্ভ করা, যেগুলোকে তোমাকে তৈরি করতে হচ্ছে না। আর প্রত্যেকটা কিওয়ার্ডের কিছু না কিছু তোমার হচ্ছে ওয়ার্কিং থাকে, মিনিং থাকে, যেগুলো পার্টিকুলার সেই জিনিসে আমরা দেখতে পাই। যেমন আমাদের কাছে সি ল্যাঙ্গুয়েজে টোটাল 32টা কিওয়ার্ড থাকে। পরীক্ষায় এটা জিজ্ঞাসা করে যে কতগুলো কিওয়ার্ড সি ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকে। আমাদের 32টা কিওয়ার্ড হচ্ছে থাকে। তোমাকে এখানে মুখস্থ করতে হবে না 32টা কিওয়ার্ড, বাট এই প্রশ্নটা পরীক্ষায় জিজ্ঞাসা করে যে কতগুলো কিওয়ার্ড সি ল্যাঙ্গুয়েজে আছে। টোটাল 32টা কিওয়ার্ড হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজে আছে, যেগুলো রিজার্ভ ওয়ার্ড, যেগুলোর প্রত্যেকটার কিছু না কিছু কাজকর্ম থাকে। ফর এক্সাম্পল, তুমি যদি একটা ইন্টিজার ভ্যারিয়েবল ক্রিয়েট করতে চাও, তোমাকে ডেটা টাইপ ইউজ করতে হবে, যেটা হচ্ছে এই যে ইন্ট, INT। আর এটা হচ্ছে তোমার একটা রিজার্ভ ওয়ার্ড। এই INT কে তুমি যদি এরকম লিখে দাও তাহলে কিন্তু কাজ করবে না, কারণ এটার পুরো ইন্টারনাল ওয়ার্কিং অলরেডি সি ল্যাঙ্গুয়েজের মধ্যে তৈরি করা আছে, তোমাকে জাস্ট ইউজ করতে হচ্ছে। তো এইগুলি হচ্ছে কিওয়ার্ড। যেমন আমাদের কাছে দেখো আরো অনেক আছে, যেমন তোমার ব্রেক আছে, ঠিক আছে, কন্টিনিউ আছে। ব্রেক অ্যান্ড কন্টিনিউ হচ্ছে আমাদের সুইচের ক্ষেত্রে ইউজ হয়। কেস সুইচের ক্ষেত্রে, এলস আছে, ইফ আছে। এই যে ফ্লোট, ফ্লোট হচ্ছে তোমার পয়েন্ট ভ্যালু যেগুলো থাকে, যেমন 10.5। ইন্ট হচ্ছে তোমার ইন্টিজার ভ্যালু। শর্ট আছে। স্ট্রাক্ট তোমার কিসের ক্ষেত্রে বলতে পারবে? এনিবডি? স্ট্রাক্ট, স্ট্রাক্টটা মনে আছে প্রত্যেকের? কিসের ক্ষেত্রে স্ট্রাক্ট? একদম স্ট্রাকচারের ক্ষেত্রে। আমার সি ল্যাঙ্গুয়েজে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক প্রজেক্ট বিল্ডিং এর জন্য, পারফেক্ট। ভোলাটাইল কেউ বলতে পারবে? ভোলাটাইল কিওয়ার্ডটা দেখি তো, ভোলাটাইল কিওয়ার্ডটা কোথায় ব্যবহার হয়? ভোলাটাইলও তোমার হচ্ছে ভ্যারিয়েবলের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু কোন টপিকটার ক্ষেত্রে? একটা টপিক কিন্তু সি ল্যাঙ্গুয়েজে আছে, অ্যাডভান্স টপিকের মধ্যে আমরা পড়েও ছিলাম, যারা আমাদের ব্যাচে এর আগে ছিলে, সেমিস্টার 1। স্টোরেজ ক্লাসের কথা মনে আছে? স্টোরেজ ক্লাস, স্টোরেজ ক্লাস আমার কি বলছে, তোমার পার্টিকুলার ভ্যারিয়েবল তুমি যে তৈরি করছো সেটা তোমার কম্পিউটারের মেমোরিতে স্টোর হবে, সিপিইউতে স্টোর হবে, না রেজিস্টারের মধ্যে স্টোর হবে, কোথায় স্টোর হবে, সেটা তোমার হচ্ছে স্টোরেজ ক্লাসের মাধ্যমে আমরা ডিফাইন করে থাকি। বাই ডিফল্ট যে কোনো ভ্যারিয়েবলই আমাদের মেমোরিতে স্টোর হয়, কিন্তু কিছু স্টোরেজ ক্লাস থাকে যেগুলো ব্যবহার করলে ভ্যারিয়েবল তোমার সেখানে স্টোর হয়। যেমন এই যে রেজিস্টার, এই রেজিস্টার স্টোরেজ ক্লাসকে তুমি যদি কোনো ভ্যারিয়েবলের আগে ব্যবহার করো, ফর এক্সাম্পল এই যে ইন্টিজার এ, এটা একটা ভ্যারিয়েবল। এখন ইন্টিজারের আগে আমি যদি এই রেজিস্টার যদি লিখে দিই কিওয়ার্ডটা, তাহলে এই এ ভ্যারিয়েবল র্যামের মধ্যে মেমোরি অ্যালোকেট করবে না, মেমোরি অ্যালোকেট করবে তোমার রেজিস্টারের মধ্যে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের এখানে। তারপর সিমিলার স্টোরেজ ক্লাস, ওকে। সিমিলার ভোলাটাইলও তাই, ভোলাটাইল হচ্ছে আরো একটা স্টোরেজ ক্লাস আমাদের, ঠিক আছে? এটা আমি যখন স্টোরেজ ক্লাস করব তখন বুঝিয়ে দেব। সিমিলার ভাবে আমাদের কাছে আরেকটা স্টোরেজ ক্লাস থাকে, এক্সটার্ন বলে একটা আছে, ঠিক আছে? ইউনিয়ন তো স্ট্রাকচারাল ইউনিয়নের মধ্যে, ফর তো লুপের ক্ষেত্রে, কনস্ট আছে, অটো স্টোরেজ ক্লাস আছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের সমস্ত কিওয়ার্ড। আর আইডেন্টিফায়ার কি? আইডেন্টিফায়ার কিচ্ছুই না, তুমি যে ভ্যারিয়েবলের নামটা যে লিখছো, ভ্যারিয়েবল নেম, তুমি যে ফাংশন তৈরি করছো তার যে নেম, তুমি যে স্ট্রাকচার বানাচ্ছ তার যে নেম, পয়েন্টার বানাচ্ছ তার নেম, ঠিক আছে, অ্যারে বানাচ্ছ তার নেম, তুমি যে স্ট্রিং বানাচ্ছ তার নেম, অর্থাৎ যে কোনো জিনিসের নাম যে থাকে, সে ভ্যারিয়েবল হোক, ফাংশন হোক, স্ট্রাকচার হোক, পয়েন্টার হোক, অ্যারে হোক, স্ট্রিং হোক, সেগুলোকে আমরা আইডেন্টিফায়ার হচ্ছে বলে থাকি, ঠিক আছে? আর আইডেন্টিফায়ারের আমাদের কাছে রুলস থাকে, আশা করি প্রত্যেকের মনে আছে। আইডেন্টিফায়ারের রুলস গুলো কি বলছে, যে আমার কোনো আইডেন্টিফায়ারের স্টার্টিং কখনোই তোমার 0 অথবা কোনো প্রকারের তোমার সিম্বল দিয়ে হবে না, এরকম স্টার্টিং কখনো কোনো ডিজিট বা সিম্বল দিয়ে করব না। কোনো আইডেন্টিফায়ারের নামের মাঝে স্পেস হচ্ছে কখনো থাকবে না, ঠিক আছে? তারপর হচ্ছে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড গুলোকে দেখতে পাচ্ছ, এই কিওয়ার্ড গুলোকে তুমি হচ্ছে অ্যাজ এ আইডেন্টিফায়ার হিসেবে কখনো সি প্রোগ্রামিং এ ব্যবহার করতে পারবে না। মানে তোমার হচ্ছে এই কিওয়ার্ড গুলোকে তুমি যদি কোনো একটা ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করো, ফাংশনের নাম হিসেবে ব্যবহার করো, তাহলে এরার আসবে, যেগুলো যেহেতু এগুলো আমাদের রিজার্ভ ওয়ার্ড। সেগুলো হচ্ছে ভ্যারিয়েবল নেম তৈরি করার রুলস অথবা আইডেন্টিফায়ার তৈরি করার আমাদের হচ্ছে রুলস, ঠিক আছে?
ওকে, ক্লিয়ার প্রত্যেকের এই জায়গাটা বলো। কিওয়ার্ড অ্যান্ড আইডেন্টিফায়ার সবার ক্লিয়ার? চ্যাট সেকশন জানাবে। চলো দাদা রেজিস্টারটা কি বললে? রেজিস্টার হচ্ছে তোমার রেজিস্টার স্টোরেজ ক্লাস, আর রেজিস্টার টপিক কি ওটা আর্কিটেকচারের তোমার এই চ্যাপ্টারটা পড়ানোর টাইম আরো ভালো করে পড়বো, ঠিক আছে। আমরা রেজিস্টার তো আসলে তোমাদের জানার কথাই, সিপিইউর সঙ্গে যে ইন্টিগ্রেটেড কম্পোনেন্টটা থাকে সেটা হচ্ছে রেজিস্টার। তো ওখানে যদি ভ্যারিয়েবলকে স্টোর করতে চাও তাহলে তোমাকে এই রেজিস্টার স্টোরেজ ক্লাস কিওয়ার্ডটা হচ্ছে ভ্যারিয়েবলের যে ডেটা টাইপ আছে সেই ডেটা টাইপের আগে তোমাকে ব্যবহার করতে হবে। যেমন এই যে ইন্টিজার এ নর্মাল একটা ভ্যারিয়েবল, তার আগে যদি আমি রেজিস্টার লিখে দিই তাহলে এ তোমার মেমোরিতে স্টোর হবে না, এ তোমার স্টোর হবে রেজিস্টারের মধ্যে, ঠিক আছে। নেক্সট 1.3 ভ্যারিয়েবল তো বলেই দিয়েছি, ডেটা টাইপ আছে। ডেটা টাইপ কি? তোমার ভ্যারিয়েবলের ভেতরে তুমি যে কোনো ভ্যালু স্টোর করতে পারো, প্রত্যেকটা ভ্যালুর নিজস্ব একটা টাইপ থাকে, সেই টাইপকে আমরা ডেটা টাইপ বলে থাকি। এবার এখানে প্রশ্ন হচ্ছে ডেটা টাইপের ইম্পর্টেন্সটা কোথায় আছে? ইম্পর্টেন্সটা হচ্ছে আমরা যখন একটা ভ্যারিয়েবল তৈরি করি, ফর এক্সাম্পল এই যে এখানে মার্কস বলে একটা ভ্যারিয়েবল তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো তোমার তাহলে এখানে আমাদের এই মার্কস ভ্যারিয়েবলটা আমাদের হচ্ছে গো টু তোমার হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট, ঠিক আছে। গো টু হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট, একটা ব্লক থেকে আরেকটা ব্লকে যেতে সাহায্য করে। এটা লুপস এর ক্ষেত্রে বেশি ইউজ হয়, ঠিক আছে, যদিও এখন আর সেরকম ইউজ হয় না। ওকে, সো ব্যাক টু দ্য টপিক। কি বললাম যে এখানে একটা তোমার হচ্ছে আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম মার্কস বলে। তো এখন তাহলে ইন্টারনাল কি হবে? ইন্টারনাল তোমার হচ্ছে এই যে এরকম একটা মেমোরি ধরো আমি ড্র করছি। মেমোরিটা তোমার ধরো এখানে আমি বললাম এটা আমাদের র্যামের মেমোরি, কারণ যখনই আমরা কোনো একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি সেটা র্যামের ভেতরে বাই ডিফল্ট হচ্ছে মেমোরি অ্যালোকেট করে, ঠিক আছে। তো র্যামের ভেতরে আমাদের কি হবে? এরকম একটা মেমোরি অ্যালোকেট হবে, যে মেমোরিটার নাম হবে মার্কস, আর এই নামটাই হচ্ছে তোমার ভ্যারিয়েবল। আর এই যে মার্কস বলে ভ্যারিয়েবলটা র্যামের ভেতরে যেখানে মেমোরি অ্যালোকেট করেছে তার একটা অ্যাড্রেস থাকবে, যেটা তোমার র্যান্ডম অ্যাড্রেস হয়ে থাকে, যে অ্যাড্রেসকে কখনোই আমরা ক্যালকুলেট করতে পারি না। আমি মনে করলাম অ্যাড্রেস হচ্ছে এখানে আমার 1000, ঠিক আছে। তো 1000 অ্যাড্রেসে মার্কস বলে একটা মেমোরি অ্যালোকেট হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে পার্টিকুলার যে মেমোরিটা তৈরি হলো এটা কতটা জায়গা নেবে, এর সাইজ কতটা হবে র্যামের মধ্যে, সেই সাইজটা হচ্ছে ডিটারমাইন হয় আমাদের ডেটা টাইপের মাধ্যমে। কারণ প্রত্যেকটা ডেটা টাইপের নিজস্ব সাইজ থাকে। যেমন এখানে ইন্টিজার ইউজ করেছো, তো ইন্টিজার হচ্ছে বর্তমানে যে কোনো মডার্ন কম্পাইলারে কতটা জায়গা নিয়ে থাকে চ্যাট সেকশনে আমাকে তোমরা বলবে। ইন্টিজার একদম শুভজিৎ দে সবার প্রথম বলেছে 4 বাইটস, বিটস নয় সোহম, বিটস নয় বাইটস, ঠিক আছে, বিটস নয়, 4 বাইট। আর যদি বিটসে জিজ্ঞাসা করতো তাহলে কত হতো আমাকে তোমরা বলো। যদি আমি এটা জিজ্ঞাসা করতাম বিটসে তাহলে কত হতো? 32 বিটস, একদম। তার কারণটা কেন 32 বিটস? বিকজ 1 বাইট ইকুয়াল টু 8 বিটস। তাহলে 4 বাইটস আমাদের কত হবে? 4 ইন্টু 8, 4 8 32 বিটস। তো 32 বিটের মধ্যে আমাদের হচ্ছে মার্কস বলে ভ্যারিয়েবলের ভেতরে তোমার যে ইন্টিজার ভ্যালুটা থাকবে সেই ইন্টিজার ভ্যালুটা আমাদের মেমোরি অ্যালোকেট করবে, যাকে বাইটসে তোমার বলা হচ্ছে 4 বাইটস। তাহলে আমরা কি বুঝতে পারলাম? মার্কসের সাইজ কত? 4 বাইটস। সিমিলার যদি এটা ফ্লোট হতো 4 বাইটস, কিন্তু যদি এটা ডাবল হতো তাহলে মেমোরি কত হতো? মনে আছে ডাবলের ক্ষেত্রে কারোর? 8 বাইটস, একদম। সিমিলার ইন্টিজারের ক্ষেত্রে যদি 4 বাইটের বেশি আমি তোমার স্টোর করতে চাই তাহলে আমি কি ইউজ করব? ডেটা টাইপ চ্যাট সেকশন লং ইউজ করব। এই স্ট্রিং না সৌরভ, স্ট্রিং নয়, আমি ইন্টিজারের ক্ষেত্রেই বললাম। কিন্তু যদি আমি 4 বাইটস এর উপরে গিয়ে কিছু স্টোর করতে চাই, অনেক বড় যদি ইন্টিজার সংখ্যা স্টোর করতে চাই তাহলে লং ইউজ করব। এই যে এখানে আছে লং, ঠিক আছে। সিমিলার যদি ক্যারেক্টার স্টোর করতে চাই, ক্যারেক্টার কোনটা? সিঙ্গেল কোটেশনের মধ্যে একখানা অ্যালফাবেট, তাহলে আমাকে ক্যাট ডেটা টাইপ ইউজ করতে হবে, যার মেমোরি কত? 1 বাইট, যার মেমোরি হচ্ছে 1 বাইট আমাদের, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এখানে তোমার গেল তাহলে এটা ডেটা টাইপের কেস। এবার বাকি আরো আমরা কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করব কোশ্চেন সলভিং এর মাধ্যমে। এখানে জাস্ট কুইক ওভারভিউ দিয়ে রিভিশন একটা দিচ্ছি, ঠিক আছে।
নেক্সট হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার কি? ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে আমাদের এখানে প্রিন্টিং এর কাজে এবং ইনপুট নেওয়ার কাজে হচ্ছে ব্যবহার হয়। যেখানে ফরম্যাট স্পেসিফায়ার আমাদের কম্পাইলারকে বলে কোন ধরনের ভ্যালু তুমি আউটপুট হিসেবে ডিসপ্লে করবে, কোথা থেকে ডিসপ্লে করবে, অথবা কোন ধরনের ভ্যালু তুমি ইনপুট হিসেবে নেবে, কোথা থেকে নেবে, সেটা ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে আমাদের ডিসাইড হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, এখানে একটা তোমার হচ্ছে ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়েছে আই বলে। তো আমি মনে করলাম র্যামের মধ্যে একটা ভ্যারিয়েবল আছে আই, যার ভেতরে ভ্যালু আছে এখানে 10। পরবর্তী লাইনে দেখো প্রিন্টএফ। প্রিন্টএফ কি? আমাদের ফাংশন, যে ফাংশনটার কাজ কি হয়ে থাকে সি ল্যাঙ্গুয়েজে, কোনো কিছুর আউটপুট ডিসপ্লে করা, কোনো কিছুর আউটপুট ডিসপ্লে করা, ঠিক আছে। আর এই প্রিন্টএফ যে ফাংশনটা আছে এটা কোন হেডার ফাইলের ভেতরে থাকে বলো আমাকে চ্যাট সেকশনে। কোন হেডার ফাইলের ভেতরে প্রিন্টএফ স্ক্যানএফ? stdio.h, ফুল ফর্ম কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ঠিক আছে। হেডার ফাইল কি? হেডার ফাইল হচ্ছে এই যে এই জিনিসটা, হ্যাশ ইনক্লুড stdio.h, এটা হচ্ছে হেডার ফাইল, যেটা একদম সি ল্যাঙ্গুয়েজের সবার উপরে থাকে। এর ভেতরে কিছু ফাংশন আগে থেকে তৈরি করা থাকে, যেমন তোমার প্রিন্টএফ। এই প্রিন্টএফ ফাংশনটাকে তোমাকে তৈরি করতে হচ্ছে না, তোমাকে জাস্ট ইউজ করতে হচ্ছে, কিন্তু ইউজ করার জন্য এই হেডার ফাইলটা তোমাকে ব্যবহার করতে হবে তোমার প্রত্যেকটা প্রোগ্রামে। সো এই হেডার ফাইল তুমি যদি ব্যবহার না করো তুমি কখনো আউটপুট পাবে না, কারণ প্রিন্টএফ ফাংশন যখন ইউজ করবে এরার দেবে। সিমিলার ইনপুটের জন্য আমাদের স্ক্যানএফ দরকার, স্ক্যানএফও তোমার হচ্ছে এই হেডার ফাইলটার ভেতরেই আমাদের থাকে, ঠিক আছে। এবার এখানে আরেকটা প্রশ্ন আমি তোমাদের জিজ্ঞাসা করি, দেখি কে বলতে পারো তোমরা, এটা মনে আছে কতজনের দেখবো আমি। এই যে জিনিসটা, এতটুকু জিনিস হ্যাশ ইনক্লুড, এটা কি? এটাকে কি বলে বলো, চ্যাট সেকশন জানাবে। হ্যাশ ইনক্লুড এটাকে আমরা কি বলি? একদম দেবজিৎ কর্মকার, পারফেক্ট, সবার প্রথম দেবজিৎ অ্যান্সার দিয়েছে। প্রি প্রসেসর। প্রি প্রসেসর, প্রি প্রসেসর হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজে তোমার হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে, যেটা এখানে আছে, আমরা বলবো কিছুক্ষণ পরই, ঠিক আছে, চাপ নেই। এবার এটা কি ধরনের প্রি প্রসেসর? হ্যাশ তো আমাদের প্রি প্রসেসর, বাট এটা কি ধরনের প্রি প্রসেসর? প্রি প্রসেসরও টাইপ থাকে অনেক। এটা হচ্ছে আমাদের ফাইল ইনক্লুশন। ফাইল ইনক্লুশন, ঠিক আছে। হ্যাশ ইনক্লুড, ইনক্লুড বলছে তোমার হচ্ছে, ইনক্লুড কি বলছে? ইনক্লুড বলছে এই যে জিনিসটা stdio.h, এটা একটা ফাইল। কি ধরনের ফাইল এটা? এটা হচ্ছে আমাদের হেডার ফাইল, কারণ এক্সটেনশন কি আছে? .h। তো এখানে আমার ইনক্লুড কি বলছে? এই হেডার ফাইলটাকে তুমি যে প্রোগ্রামে ইউজ করছো সেই প্রোগ্রামের মধ্যে তুমি হচ্ছে প্রি প্রসেস করে দাও, তুমি হচ্ছে ইমপ্লিমেন্ট করে দাও বা ইনসার্ট করে দাও। আর এই প্রি প্রসেসরের কাজটা কখন হয়? যখন তুমি প্রোগ্রামটাকে কম্পাইল করো। আমাদের যে সি ল্যাঙ্গুয়েজে কম্পাইলেশন প্রসেসটা আছে, কম্পাইলেশন প্রসেসের মধ্যে আমার সবার প্রথম প্রসেসটা কি সি ল্যাঙ্গুয়েজে? তোমার সবার প্রথম হচ্ছে এই .c ফাইল তোমার হচ্ছে প্রি প্রসেসড হয় প্রি প্রসেসরের মাধ্যমে। তারপর তোমার অ্যাসেম্বলি কোড জেনারেট করে, দেন সেই অ্যাসেম্বলি কোডটা অ্যাসেম্বলারের মাধ্যমে তোমার অবজেক্ট কোড জেনারেট করে, দেন অবজেক্ট কোড তোমার হচ্ছে লিঙ্কার এবং তোমার লোডারের মাধ্যমে আলটিমেটলি কি হয়? এক্সিকিউটেবল ফাইলটা জেনারেট করে, যেটা হচ্ছে আমাদের .exe, যেটা তোমার ফাইনালি এক্সিকিউট হয়ে তোমার কাছে আউটপুট আসে। তো এইভাবে হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজের মধ্যে কনভার্ট হয় লো লেভেলের মধ্যে। তো এই যে প্রি প্রসেসরের কাজ, এই প্রি প্রসেসরই হচ্ছে তোমার কি করে? যত প্রকারের তুমি হচ্ছে ম্যাক্রো ইউজ করো প্রোগ্রামের মধ্যে, যত প্রকারের তোমার হচ্ছে এখানে আমাদের প্রি প্রসেসর ডাইরেক্টিভ ইউজ করা হয়, সেই সবগুলোকে আমার হচ্ছে ইনক্লুড করে দেয় পুরো প্রোগ্রামের মধ্যে। এটা হচ্ছে প্রি প্রসেসরের কাজ হয়ে থাকে, ঠিক আছে। তো এটা একটা কনসেপ্ট এখানে বললাম, আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো প্রত্যেকে। আর একটু ভালো করে বলে দেবো, প্রি প্রসেসরটা এখানে আছে, ঠিক আছে, বলে দেবো আমি একটু পরে। তো ফরম্যাট স্পেসিফায়ারে আবার আসি। ফরম্যাট স্পেসিফায়ার তাহলে এখানে কি হচ্ছে? এই যে আই একটা ভ্যারিয়েবল, তার ভেতরে ভ্যালু আছে 10, প্রিন্টএফ, যার মাধ্যমে আউটপুট প্রিন্ট করছি। তো সবার প্রথম এখানে কি হচ্ছে? একখানা স্টেটমেন্ট দেওয়া আছে, দ্য ভ্যালু অফ আই। তো এতটুকু তোমার আসবে, দ্য ভ্যালু অফ আই।
দেন ইকুয়াল দিয়ে তুমি দেখো এখানে কি করা হয়েছে, পার্সেন্টেজ ডি দেওয়া হয়েছে। পার্সেন্টেজ ডি হচ্ছে আমাদের এমন একটা ফরম্যাট স্পেসিফায়ার যেটা কম্পাইলারকে বলবে যে এখানে ইন্টিজার টাইপের ভ্যালু হচ্ছে বসাতে হবে। মানে প্রোগ্রামের মধ্যে তুমি এখানে পার্সেন্টেজ ডি দিয়েছো, কিন্তু আউটপুট যখন আসবে পার্সেন্টেজ ডি তোমার রিপ্লেস হয়ে যাবে ইন্টিজার ভ্যালু থেকে। আর সেটা কোন কোন জায়গা থেকে আসবে, এই যে কমা দেওয়ার পর এখানে যে ভ্যারিয়েবল নেমটাকে তুমি মেনশন করেছো, যেমন আমাদের ক্ষেত্রে আই, তার মানে কি হবে, এই আই ভ্যারিয়েবলের ভেতরে যে ভ্যালুটা আছে সেটাকে তোমার এই পার্সেন্টেজ ডি এর জায়গায় রিপ্লেস করে বসিয়ে দেওয়া হবে। আর তোমার আউটপুটটা হচ্ছে এই যে এরকম দেখতে লাগবে, দি ভ্যালু অফ আই ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড প্রত্যেকের? যে ফরম্যাট স্পেসিফায়ারের কাজটা আমার কি, চ্যাট সেকশনে কুইকলি আমাকে জানিয়ে দাও। আর আমাদের কাছে ডিফারেন্ট টাইপস অফ ফরম্যাট স্পেসিফায়ার আছে। ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি, ক্যারেক্টার ভ্যালুর জন্য পার্সেন্টেজ সি, ডেসিমেল ভ্যালুর জন্য মানে ফ্লোট ভ্যালুর জন্য পার্সেন্টেজ এফ, ডাবল ভ্যালুর জন্য পার্সেন্টেজ এল এফ, শর্ট টাইপের ইন্টিজারের জন্য পার্সেন্টেজ এইচ ডি, লং টাইপের ইন্টিজারের জন্য পার্সেন্টেজ এল ডি। সিমিলার ভাবে আরো এগুলো আছে, এগুলোর ক্ষেত্রে জাস্ট তোমাকে মনে রাখতে হবে যে কার জন্য, আর কিচ্ছু না। যে কার জন্য কিন্তু তোমাকে অত ইন্টারনাল গিয়ে পড়াশোনা করতে হবে না, জাস্ট মনে রাখতে হবে যে তোমাকে যদি কোশ্চেনে জিজ্ঞাসা করে আনসাইন্ড লং লং ইন্টিজারের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার কোনটা, তোমার অপশনে দিল তোমার ধরো পার্সেন্টেজ এলডি, পার্সেন্টেজ এলএলআই, পার্সেন্টেজ তোমার হচ্ছে এখানে এলএলইউ, পার্সেন্টেজ এলএফ, কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে পার্সেন্টেজ এলএলইউ। কারণ এমসিকিউ কোশ্চেন গুলো কিন্তু অনেক সময় কনফিউজিং হয়ে থাকে, যেখানে প্রত্যেকটা অপশন দেখেই মনে হয় এটা ঠিক হতে পারে ওইটা ঠিক হতে পারে। তো এই জন্য আমাদের প্র্যাকটিস লাগবে, যত কোশ্চেন করবো আমরা তত আমাদের জন্য বেটার। ঠিক আছে, তো ফরম্যাট স্পেসিফায়ার গেল। এবার অপারেটর। অপারেটর জিনিস কি? অপারেটর হচ্ছে তুমি যদি প্রোগ্রামের মধ্যে লজিক্যাল, অ্যারিথমেটিক্যাল মানে ম্যাথামেটিক্যাল, কন্ডিশনাল যদি কাজকর্ম করতে চাও তাহলে আমাদের অপারেটর দরকার, যেটা ম্যাথামেটিক্স এর ক্ষেত্রেও আমরা ছোটবেলায় দেখেছি। যেমন দুটো সংখ্যার মধ্যে যোগফল, বিয়োগফল, গুণফল, কে বড় কে ছোট, তার জন্য আমাদের কাছে অপারেটর দরকার পড়ে। আর অপারেটর হচ্ছে কিচ্ছু না, জাস্ট তোমার সিম্বল। যেরকম আমাদের কাছে অপারেটর অনেক প্রকারের আছে, সব থেকে কমন অ্যারিথমেটিক অপারেটর। তুমি যদি কোনো সংখ্যার মধ্যে যোগ করতে চাও তোমার কাছে প্লাস অপারেটর, বিয়োগ করতে চাইলে তোমার কাছে হচ্ছে এখানে মাইনাস অপারেটর আছে আমাদের কাছে। ঠিক আছে, গুণফলের জন্য এই যে অ্যাস্ট্রিক, তারপর এটা হচ্ছে ডিভিশন, ঠিক আছে, প্লাস প্লাস, মাইনাস মাইনাস। আর এই যে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ বলে, এটা তোমার কি, এটা মডিউলো। তো অনেকে তোমার ডিভিশন আর এই মডিউলোর মধ্যে হচ্ছে কনফিউজ হয়ে যায়। ঠিক আছে, যে আমাদের কোনটার কাজ কি। তো সিম্পল জিনিস, ডিভিশন হচ্ছে কি করে, দুটো সংখ্যার মধ্যে ভাগ করার পর তোমার যে কোএফিশিয়েন্ট ভ্যালুটা থাকে সেটা তোমাকে দেয়। যেমন তোমার ধরো আমি এখানে 15কে 2 দিয়ে ডিভাইড করছি, তো 2 7 দুগুণে 14, রিমাইন্ডার কত আসছে 1। তো আমি যদি ডিভিশন করি আমার কাছে তাহলে আউটপুট কত আসবে বলো তোমরা প্রত্যেকে? ডিভিশন যদি করি তাহলে আউটপুট কত আসবে? কোএফিশিয়েন্ট ভ্যালু রিটার্ন করে একদম 7 আসবে। আজ যদি আমি তোমার ডিভিশনের জায়গায় এই পার্সেন্টেজের মতো দেখতে সিম্বলটা ইউজ করতাম তাহলে কি হতো? রিমাইন্ডার আসতো, যেটা আমার এই যে এখানে 1। তো এটাকে কি বলে? মডিউলো অপারেটর বলে। লিখে রাখো প্রত্যেকে, মডিউলো অপারেটর। ঠিক আছে, সিমিলার অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের অ্যারিথমেটিকের মতোই সেম, মানে জিনিসটা এরকম যে ধরো তুমি এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলে এ, আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলে বি, ঠিক আছে, তারপর তুমি এখানে কি করলে, এ ইকুয়াল টু এ প্লাস বি করলে, এ ইকুয়াল টু এ প্লাস বি। এই জিনিসটাকে তুমি চাইলে এইভাবে করতে পারো, এ প্লাস ইকুয়াল টু বি, এইভাবে লিখতে পারো। কারণ এইভাবে তুমি যে লিখছো এটা হচ্ছে শর্ট হ্যান্ড। আর এই জিনিসটা আমাদের ইকুয়াল টু দিস, এ প্লাস ইকুয়াল টু বি মানে এ ইকুয়াল টু এ প্লাস বি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। যেমন এই যে প্লাস ইকুয়াল, সিমিলার মাইনাস ইকুয়াল, অ্যাস্ট্রিক ইকুয়াল, মানে তোমার কি, যদি আমি এখানে এরকম করতাম তাহলে কি হতো? এ ইকুয়াল টু এ অ্যাস্ট্রিক বি, এটাই আমার এখানে হতো। ঠিক আছে, আর কিচ্ছু না। আর সিমিলার ভাবে এখানে ইকুয়াল টু চিহ্ন দেখতে পাচ্ছ, এই যে এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর, যার কাজ লেফট সাইডে যে জিনিসটা থাকে সেটাকে রাইট সাইডে অ্যাসাইন করা। ধরো এখানে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করলাম এ ইকুয়াল টু 10, আরেকটা ভ্যারিয়েবল করলাম বি ইকুয়াল টু 20,
পরের লাইনে এসে কি করলাম, a ইকুয়াল টু বি। তাহলে এখন আমাকে বলো এ ভ্যারিয়েবলের ভেতরে রেজাল্ট কি থাকবে, বলো a ইকুয়াল টু বি যদি করি এ ভ্যারিয়েবলের ভেতরে রেজাল্ট কি থাকবে? একদম 20 থাকবে। কেন? কারণ এখানে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করছি। আর অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি, এই যে লেফট সাইডে যে জিনিসটা আছে তাকে তোমার রাইট সাইডে অ্যাসাইন করে দেওয়া। তাহলে এখানে এর ভ্যালু আপডেট হয়ে আমার এখানে 10 থেকে 20 হয়ে গেল। আচ্ছা, এখানে একটা ভ্যারিয়েবল তৈরি করলে তার মেমোরিতে ভ্যালু কি আপডেট হতে পারে? অবশ্যই হতে পারে। কারণটা কেন? ভ্যারিয়েবল আমাদের মিউটেবল। লিখে রাখো, মিউটেবল। ভ্যারিয়েবল আমার কি? মিউটেবল। মিউটেবল মানে কি? যার ভ্যালু বারবার তুমি হচ্ছে চেঞ্জ করতে পারো, বারবার তুমি ভ্যারিয়েবলের ভ্যালুকে অ্যাসাইন করতে পারো নতুন ভ্যালুর সাথে। তাহলে পুরোনো ভ্যালুটা কি হবে? পুরোনো ভ্যালুটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে আমাদের, ঠিক আছে, এবং নতুন ভ্যালু অ্যাসাইন হয়ে যাবে। এই জিনিসটাকে বলে মিউটেবিলিটি। আচ্ছা, এমন একটা ভ্যারিয়েবল বলো তো প্রত্যেকে চ্যাট সেকশনে আমাকে, যেখানে একবার ভ্যালু অ্যাসাইন করলে পুনরায় ভ্যালুকে রিঅ্যাসাইন করা যায় না। একদম কৌশিক, কনস্ট। ধরো এই যে এ যে দেখতে পাচ্ছ, এ কে আমি তোমার একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল তৈরি করতে চাই। তাহলে কি করব? সিম্পল এখানে এ যে আছে এই ইন্টিজার এ, তার আগে আমি কনস্ট কিওয়ার্ডকে ব্যবহার করব। তো কনস্ট কিওয়ার্ড বলছে এই এ ভ্যারিয়েবল কনস্ট্যান্ট হয়ে গেল, তার মানে এই ভ্যালুটাকে আমি পুনরায় নতুন ভাবে রিঅ্যাসাইন করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। অ্যাজ ওয়েল অ্যাজ এ ভ্যারিয়েবলকে আবারও আমি ডিক্লেয়ারও করতে পারবো না, ঠিক আছে? তো দেখো কত কনসেপ্ট এখানে আমরা রিভাইজ দিতে আলোচনা করছি, ঠিক আছে? সিমিলার রিলেশনাল অপারেটর 3 নম্বর। রিলেশনাল কি করে? দুটো ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে। যে তুমি ধরো এরকম কম্পেয়ার করছো এ গ্রেটার দ্যান বি, এ তোমার বি থেকে ছোট না বড়, এটা তোমার রেজাল্ট দেয় কিভাবে? বুলিয়ানে রেজাল্ট দেয়, ট্রু অথবা ফলস, ট্রু অথবা ফলস। আর সি ল্যাঙ্গুয়েজে ট্রু মানে ইকুয়াল টু 1, আর ফলস মানে কি হয়ে থাকে সি ল্যাঙ্গুয়েজে? ফলস কি হয় সি ল্যাঙ্গুয়েজে বলতে পারবে কেউ? ট্রু যদি 1 হয় তাহলে ফলস কি হয়? 0 হয়। তো যদি তোমার এ বি থেকে বড় হয় তাহলে তোমার হচ্ছে রেজাল্ট ট্রু, যদি এ বি থেকে ছোট হয় রেজাল্ট ফলস। সিমিলার লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়াল, এখানে কি হবে? ধরো এ গ্রেটার দ্যান ইকুয়াল বি, এখানে দুটো কন্ডিশন চেক হবে, দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাপ্রুভ হলেই তোমার রেজাল্ট ট্রু। যেমন সবার প্রথম চেক হবে এ তোমার বি থেকে বড় কিনা, যদি ভালো নো প্রবলেম, যদি এ তোমার বি থেকে বড় না হয় তাহলে সেকেন্ড কন্ডিশন চেক হবে এ তোমার ইকুয়াল টু বি, যদি এটা হ্যাঁ হয় তাহলে রেজাল্ট হচ্ছে ট্রু, যদি এটাও না হয় রেজাল্ট ফলস। সিমিলার লেস দ্যান ইকুয়াল, নট ইকুয়াল টু, এই নট ইকুয়াল টু ক্ষেত্রে চেক করা হচ্ছে এ তোমার নট ইকুয়াল টু বি কিনা, মানে এর ভ্যালু যদি বি এর ভ্যালুর সাথে সেম না হয় তাহলে রিটার্ন হবে ট্রু, সেম হলে রিটার্ন হবে ফলস। আর এটা কি বলছে? দুখানা ইকুয়াল, এটা বলছে ইকুয়ালিটি, যে এখানে চেক করা হচ্ছে এ আর বি এই দুটো ভ্যারিয়েবলের ভ্যালু সমান আছে কিনা, যদি সেম হয় তাহলে রেজাল্ট ট্রু, আদারওয়াইজ ফলস, ঠিক আছে? দেন আমার কাছে লজিক্যাল অপারেটর থাকে, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। তো এটাও তোমার কি করে? এটাও আমার হচ্ছে কন্ডিশন চেক করছে। লজিক্যাল অ্যান্ড এর ক্ষেত্রে ট্রুথ টেবিলটা মনে আছে কার? লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড এর ক্ষেত্রে ট্রুথ টেবিল কি ছিল? উভয় কন্ডিশন ট্রু হতে হবে। মানে তোমার ধরো দুটো অপারেন্ট, অপারেন্ট 1 অপারেন্ট 2 আর এখানে রেজাল্ট বললাম, লজিক্যাল অ্যান্ড। যদি বোথ অপারেন্ট তোমার ট্রু হয় তাহলেই একমাত্র লজিক্যাল অ্যান্ড তোমার আউটপুট ট্রু দেবে, অর্থাৎ এক্সিকিউট করবে। যদি একটা ট্রু আরেকটা ফলস, আউটপুটও ফলস, মানে এক্সিকিউট হবে না। একটা ফলস আরেকটা ট্রু, আউটপুটও ফলস, এক্সিকিউট হবে না। উভয় ফলস, আউটপুটও ফলস, এক্সিকিউট হবে না, ঠিক আছে? নোট ডাউন করবে। আর লজিক্যাল অর কি বলছে? অপারেন্ট 1 অপারেন্ট 2 রেজাল্ট, কি বলছে এটা? লজিক্যাল অর, আমি আরেকবার আসছি, চাপ নেই, আমি আরেকবার আসছি। এটা বেসিক্যালি আমাদের লজিক গেটের কনসেপ্ট। লজিক্যাল অরটা কেউ বলতে পারবে? লজিক্যাল অর কি বলছে? ট্রু আর ট্রুতে তো আউটপুট ট্রু আসবেই, ট্রু আর ট্রুতে আউটপুট ট্রু আসবে।
আর যদি একটা ট্রু একটা ফলস হয়, মানে যে কোনো একটা যদি ট্রু হয় আউটপুট ট্রু। দেখো 3 নম্বর, যে কোনো একটা ট্রু আউটপুট ট্রু, আর উভয় ফলস আউটপুট ফলস। ঠিক আছে। আর আরেকটা কি ছিল আমার কাছে, লজিক্যাল নট। লজিক্যাল নট কি করে, ট্রু কে ফলস করে দেয়, ফলস কে ট্রু করে, অনেকটা তোমার কার মতো, এই যে নট গেটের মতো, নট গেটের মতো। ঠিক আছে। এবার এখানে জিনিসটা কি হচ্ছে যদি একটু ভালো করে বলি, এখানে দেখো, ধরো এখানে তোমার হচ্ছে, আমি বললাম আমার কাছে এরকম দুটো ভ্যারিয়েবল আছে, আমি এখানে লিখছি। ঠিক আছে, a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 5। এবার আমি লজিক্যাল অ্যান্ড এর এক্সাম্পলটা দেখাবো। ধরো এখানে আমি একটা এক্সপ্রেশন তৈরি করছি এরকম, যে এর ভ্যালু যেন গ্রেটার দ্যান বি হয়, লজিক্যাল অ্যান্ড অপারেটর এর ভ্যালু যেন তোমার ইকুয়াল টু বি হয়। তাহলে এখানে এইটা হচ্ছে তোমার অপারেন্ট 1, এইটা হচ্ছে অপারেন্ট 1, আর এইটা হচ্ছে অপারেন্ট 2। সবার প্রথম অপারেন্ট 1 চেক করো, এ ভ্যালু বি থেকে বড়, ইয়েস অর নো আমাকে বলো, ট্রু আর ফলস বলো, এ ভ্যালু কি বি থেকে বড়, ইয়েস অর নো। ফলস কিভাবে হচ্ছে অন্য, এ গ্রেটার দ্যান বি, আমি এইটা বলছি কেবলমাত্র এইটা, এ কত 10, বি কত 5, 10 গ্রেটার দ্যান 5, ইয়েস, তাহলে এটা ট্রু হলো। এটা কি, এটা অ্যান্ড। এবার এই কন্ডিশনটা চেক করো, এ কি বি এর সঙ্গে ইকুয়াল, ফলস। এবার ট্রুথ টেবিলের মধ্যে আসো, ট্রুথ টেবিল কি বলছে, এই যে একটা ট্রু আর একটা ফলস যদি হয় আউটপুটও ফলস, আলটিমেটলি আউটপুট ফলস। তার মানে এই পুরো এক্সপ্রেশনটা এক্সিকিউট হবে না, এই এক্সপ্রেশনটা এক্সিকিউট হবে না, একমাত্র তখনই এক্সিকিউট হবে যখন বোথ অপারেন্ট ট্রু হবে। কিন্তু এখানেই যদি আমি অ্যান্ড এর জায়গায় তোমার লজিক্যাল অর ব্যবহার করতাম, তাহলে কিন্তু এই এক্সপ্রেশনটা আমাদের এক্সিকিউট হতো, ট্রু হতো। কারণ লজিক্যাল অর কি বলছে, যে কোনো একটা ট্রু হতে হবে, এই যে, তাহলে এক্সিকিউট করবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে যে বুঝতে পারোনি ভালো করে, বুঝতে পেরেছো এবার পুরো ব্যাপারটা? কোশ্চেন সলভ করবো যখন, তখন আমাদের আরো ক্লিয়ার হবে জিনিস। ঠিক আছে, তাহলে একটু আমি স্ক্রিনটাকে মুছলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে বিটওয়াইজ অপারেটর। এগুলো নিয়ে আমি এখন বেশি আলোচনা করব না, এগুলো কোশ্চেন সলভের মাধ্যমে বোঝাবো। বিটওয়াইজ আমাদের 3 প্রকার আছে, এটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড, ঠিক আছে, এটা বিটওয়াইজ অর, এটা বিটওয়াইজ নট। এই প্রত্যেকটা অপারেটর বিট লেভেলে কাজ করে। এই যে এই প্রত্যেকটা অপারেটর হচ্ছে আমাদের বিট লেভেলে কাজ করে। তো এই বিটওয়াইজ অপারেটরের কোশ্চেন সলভের জন্য আমাদের হচ্ছে তোমার কি করতে হয়, বেসিক্যালি তোমার হচ্ছে পুরো যে ডিজিটাল ইলেকট্রনিক্সে নাম্বার সিস্টেম যে ছিল, এই নাম্বার সিস্টেমের কনসেপ্টটা আমাদেরকে একটু জানতে হবে ভালো করে, যে কিভাবে বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল কনভার্ট, তারপর ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এগুলোকে একটু রিভাইজ দিতে হবে। তো এগুলো আমি যখন কোশ্চেন করাবো নেক্সট ক্লাসে তখন আমি আলোচনা করব। ঠিক আছে, ভালো করে, আজকে এটা আমি আলোচনা করছি না। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, প্লাস প্লাস মাইনাস মাইনাস। প্লাস প্লাস মানে কি, তোমার ভ্যালু বাই 1 ইনক্রিজ হচ্ছে, মাইনাস মাইনাস মানে বাই 1 ডিক্রিজ হচ্ছে। তোমার ধরো এ ইকুয়াল টু 10, এ প্লাস প্লাস করলে তাহলে তোমার কি হবে, 10 হচ্ছে 10 থেকে 11 হয়ে যাবে। যদি মাইনাস মাইনাস করতাম 10, 10 থেকে তোমার 9 হতো। কিন্তু এখানে একটা কনসেপ্ট আবার আছে, মনে আছে প্রত্যেকের, প্রি অ্যান্ড পোস্ট, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট। তো এগুলো আমি যখন কোশ্চেন করাবো অপারেটরের এমসিকিউ কোশ্চেন তখন করিয়ে দেব। আর এছাড়া কিছু আমাদের কাছে অপারেটর থাকে, যেরকম এই যে এইটা, এটাকে বলি অ্যাড্রেস অফ অপারেটর। এবার এইটা আর এইটা সেম, কিন্তু দুটো কিন্তু আলাদা। এটাকে আমরা ইউজ করব যখন তোমার ইনপুট নেব স্ক্যানএপ এর মধ্যে, তখন আমার কি দরকার, অ্যাড্রেস দরকার ভ্যারিয়েবলের। আর এইটাকে ইউজ করব আমরা দুটো অপারেন্টের মাঝে বা একটা অপারেন্টের মধ্যে বিট লেভেলের অপারেশন পারফর্মের জন্য। আর এই অপারেটরটাকে কি বলে কেউ বলতে পারবে? এই অপারেটরটাকে কি বলে, কোশ্চেন মার্ক আর এক্সক্লেমেশন মানে কোলন, এটাকে কি বলে বলতে পারবে? টার্নারি, একদম পারফেক্ট। টার্নারিটা কার অল্টারনেটিভ?
কার অল্টারনেটিভ? টার্নারি। ইফ এলস, একদম ইফ এলস এর অল্টারনেটিভ হচ্ছে আমাদের টার্নারি। পারফেক্ট, ঠিক আছে। তাহলে এটা গেল স্টোরেজ ক্লাস। তো স্টোরেজ ক্লাস তো আগেই বললাম, স্টোরেজ ক্লাস অফ দি ভ্যারিয়েবল ডিটারমাইন ওয়েদার দি ভ্যারিয়েবল ইজ স্টোর ইন মেমোরি অর সিপিইউ অর রেজিস্টার। তো এই ভ্যারিয়েবল আমার কোথায় স্টোর হবে, সিপিইউতে, মেমোরিতে না রেজিস্টারের মধ্যে, সেটা স্টোরেজ ক্লাসের মাধ্যমে আমরা নির্ধারিত করি। তো সবার প্রথম যে স্টোরেজ ক্লাসটা আমাদের কাছে থাকে সেটা হচ্ছে অটোমেটিক স্টোরেজ ক্লাস, যাকে আমরা বলে থাকি অটো স্টোরেজ ক্লাস, অটো কিওয়ার্ড। তো অটো কিওয়ার্ড কি হয়ে থাকে দেখো এখানে কি বলছে, অল ভ্যারিয়েবল ডিফাইন্ড উইথিন আ ফাংশন অর ব্লক বাই ডিফল্ট ইজ বেসিক্যালি অটোমেটিক স্টোরেজ ক্লাস। তো আমাদের অটো স্টোরেজ ক্লাসকে কখনো ইউজ করার দরকারই পড়ে না, কারণ বাই ডিফল্ট যে কোনো ভ্যারিয়েবলই আমাদের হচ্ছে অটো স্টোরেজ ক্লাসের আন্ডারেই পড়ে। আর অটো স্টোরেজ ক্লাসের আন্ডারে যা যা ভ্যারিয়েবল হয় সেগুলো লোকাল ভ্যারিয়েবল হয়। আর ভ্যারিয়েবল দুই প্রকার, লোকাল, গ্লোবাল। লোকাল তাকে বলে থাকি যে সকল ভ্যারিয়েবল গুলো শুধুমাত্র তোমার লোকাল স্কোপের মধ্যে থাকে। যেমন একটা সি প্রোগ্রাম এখানে আমি যদি লিখতে পারি তাহলে হচ্ছে প্রত্যেকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি, এটাকে আমি বুঝে দিই। ধরো একটা সিম্পল আমি প্রোগ্রাম লিখছি, পুরো প্রোগ্রামের বডিটা আমি লিখবো না, ঠিক আছে। পুরো প্রোগ্রামের বডিটা আমি লিখবো না, আমি জাস্ট সিম্পল করে একটা প্রোগ্রাম জাস্ট এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। যে তোমার ধরো মেন, ঠিক আছে, তার ভেতরে তোমার হচ্ছে আমি এখানে এরকম করছি যে তোমার ধরো এখানে আমি একটা ফাংশন তৈরি করলাম, সেই ফাংশনের ভেতরে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করলাম এক্স, ঠিক আছে। আর আরেকটা ভ্যারিয়েবল আমি কি করলাম, মেন ফাংশনের বাইরে তৈরি করলাম, যেটাকে বললাম ইন্ট ওয়াই। আর এখান থেকে আমার প্রোগ্রাম হচ্ছে পুরো জিনিসটা আছে, হ্যাশ ইনক্লুড stdh যা থাকে, ঠিক আছে। তাহলে এখন এখানে আমাকে তোমরা বলো কোনটা লোকাল ভ্যারিয়েবল কোনটা গ্লোবাল ভ্যারিয়েবল এই কোডটার মধ্যে, যারা জানো না তাদেরকে আমি বুঝিয়ে দেবো, চাপ নেই। কোনটা লোকাল কোনটা গ্লোবাল? অবশ্যই ওয়াই হচ্ছে আমাদের এখানে গ্লোবাল। হ্যাঁ, তাহলে গ্লোবাল ভ্যারিয়েবল কি বলছে, এই ভ্যারিয়েবলটা স্কোপ পুরো প্রোগ্রাম জুড়ে আছে, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো। ওয়াই কে তুমি মেন ফাংশনের ভেতরে ব্যবহার করো, ওয়াই কে এই যে ফাংশনটা তৈরি করলাম এটার ভেতরেও ব্যবহার করো, নো প্রবলেম। কিন্তু এক্স কে তুমি যদি দেখো, এক্স কেবলমাত্র এই ফাংশনের বডির ভেতরে আছে, তার মানে এক্স এর অস্তিত্ব কেবলমাত্র এই ফাংশনটা অবধি তোমার আছে, এই ফাংশনের বাইরে নয়। তার মানে এক্স কে আমরা এই ফাংশনের বাইরে মেনের মধ্যে ব্যবহার করতে পারবো না, কারণ এই এক্স এর কোনো অস্তিত্ব আমাদের থাকবে না। কারণ যখন এই ফাংশন থেকে প্রোগ্রামের কন্ট্রোল রিটার্ন ব্যাক হবে, তখন এই ফাংশনটার জন্য যে মেমোরিটা তৈরি হয় আমাদের স্ট্যাকের ভেতরে, সেই মেমোরিটাও তোমার ইরেজ হয়ে যায়। আর মেমোরি ইরেজ হয়ে যাওয়া মানে আমাদের সেই মেমোরির ভেতরে যা যা জিনিস থাকে সবকিছুই ইরেজ হয়ে যায়, এটাকে বলে মেমোরি ইউটিলাইজেশন, ঠিক আছে। এটাই হচ্ছে লোকাল আর গ্লোবাল। লোকালকে কেবলমাত্র তুমি যে পার্টিকুলার ফাংশন বা ব্লক থাকে ততটুকুই তুমি কাজ করতে পারো, গ্লোবাল সব জায়গায়। তো অটো স্টোরেজ ক্লাসের ক্ষেত্রে যে ভ্যারিয়েবল তৈরি করো না কেন সেটা তোমার লোকাল স্কোপের মধ্যে আমাদের থাকে, ঠিক আছে। এখানে জাস্ট আমাদের দেখো, আমরা এখানে এতটাও ডিপ লেভেলে কেউ পড়তে যাবে না, যে তোমরা কেউ গেট এক্সাম, ইউজিসি নেট এই সমস্ত দিচ্ছ না। তোমার যে কাজ যে লেভেল আছে সেই লেভেল অবধি তোমাকে পড়তে হবে, বেশি ডিপ লেভেলে যেতে গেলে কিন্তু প্রিপারেশনই হবে না, ঠিক আছে। অনেক তাহলে টপিক করতে হবে। তো আমাকে যে কার লেভেলে যেতে হবে, যে কাতে অত জিনিস জিজ্ঞাসা করে না, যে কাতে তোমাকে জিজ্ঞাসা করতে পারে বাই ডিফল্ট সি ল্যাঙ্গুয়েজে যে কোনো ভ্যারিয়েবল কোন স্টোরেজ ক্লাসের আন্ডারে হয়। অ্যান্সার বলো আমাকে চ্যাট সেকশনে, দেখি। আমি এক্ষুনি বললাম কিন্তু প্রত্যেকে দেখি বলো, বাই ডিফল্ট সি ল্যাঙ্গুয়েজে যে কোনো আমাদের ভ্যারিয়েবল অটো, একদম অটো স্টোরেজ ক্লাস যদি ব্যবহার হয় তাহলে সেই ভ্যারিয়েবলের স্কোপ তোমার লোকাল হবে না গ্লোবাল স্কোপ হবে? লোকাল স্কোপ, একদম পারফেক্ট। এই যে হয়ে গেল, ঠিক আছে। সিমিলার ভাবে যদি এখন আমি কোনো একটা ভ্যারিয়েবলকে মেমোরিতে স্টোর না করে রেজিস্টারে স্টোর করতে চাই, তাহলে কি ব্যবহার করব? রেজিস্টার স্টোরেজ ক্লাস। এই যে এই জিনিসগুলি তোমাকে জাস্ট জানতে হবে, তার বাইরে কিচ্ছু না, ঠিক আছে। আর রেজিস্টারের ক্ষেত্রেও লোকাল হয়ে থাকে আমাদের, ঠিক আছে। আর এটা তোমার সিপিইউ রেজিস্টারে হয়।
স্ট্যাটিক দেখো, স্ট্যাটিক কি বলছে, স্ট্যাটিক স্পেসিফায়ার gives the declare variable static storage class. Static variable can be used within a function. Static variable are not visible outside their function. তো এটাও আমার বেসিক্যালি তোমার লোকাল ভ্যারিয়েবলের মতোই, যে স্ট্যাটিক ভ্যারিয়েবল গুলোকে আমরা যে কোনো একটা ফাংশনের ভেতরেই ব্যবহার করি, সেই ফাংশনটার বাইরে স্ট্যাটিক ভ্যারিয়েবলকে কখনো ব্যবহার করা আমাদের এখানে যায় না। সি ল্যাঙ্গুয়েজে স্ট্যাটিকের সেরকম ইউজ আমাদের হয় না, ঠিক আছে। আর এক্সটার্নাল কি, এক্সটার্নাল বলছে তোমার হচ্ছে এখানে আমাদের এক্সটার্নাল স্টোরেজ ক্লাসের আন্ডারে পড়ে। নো স্টোরেজ ক্লাস ইজ অ্যালোকেটেড টু অ্যান এক্সটার্ন ভ্যারিয়েবল। It is assumed that the variable has already been defined elsewhere in the program. When we use an external specifier, the variable cannot be initialized because an external variable is only declared, not defined. এবার দেখো এক্সটার্নটা কি হয়, সিম্পল ভাবে যেখান থেকে এক্সটার্ন থেকে যে প্রশ্ন তোমার আসতে পারে, একদম সিম্পল প্রশ্ন, ভালো করে শুনে রাখো। এক্সটার্নের ক্ষেত্রে এক্সটার্ন ভ্যারিয়েবলকে আমরা তখনই ইউজ করব যখন দুটো সি প্রোগ্রামের ফাইল থাকবে তোমার একটা প্রজেক্টে। এটা হচ্ছে প্রোগ্রাম ফাইল 1, এটা প্রোগ্রাম ফাইল 2। এখানে তুমি ধরো একটা তোমার প্রোগ্রাম লিখছো এরকম ধরনের যে এক্স প্লাস ওয়াই তোমার ডিভাইড বাই জেড, এক্স আর ওয়াই তোমার এই C1 এর ভেতরে আছে, কিন্তু জেড হচ্ছে তোমার এখানে এই সেকেন্ড ফাইলটার ভেতরে তৈরি করা আছে, যেখানে জেড এর ভেতরে লজিক হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ বি সিও তোমার এখানে আছে। আর এই যে সেকেন্ড ফাইল থেকে জেড আছে, এই জেডটাকে তুমি এই ফাইলটার ভেতরে ইউজ করছো, কিভাবে ডিভিশন করছো। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি হয়েছে রেজাল্টটা, সেই রেজাল্টটা তোমার এখানে জেড এর ভেতরে আসবে। সেটাকে নিয়ে আসার জন্য তোমার এখানে এক্সটার্ন হচ্ছে ব্যবহার করতে হবে। খুবই অ্যাডভান্স টপিক, অত অ্যাডভান্সে যাওয়ার দরকারই নেই, জাস্ট তোমাকে ইউজেসটা জানতে হবে যে এক্সটার্নকে ইউজ করে থাকি আলাদা একটা প্রোগ্রাম ফাইলে যদি কোনো ভ্যারিয়েবল থাকে সেটাকে আরেকটা ফাইলের সাথে কানেক্ট করার জন্য এক্সটার্ন আমাদের ব্যবহার করতে হয়। গট মাই পয়েন্ট? প্রত্যেকে বলো স্টোরেজ ক্লাসে 4টে স্টোরেজ ক্লাস ক্লিয়ার প্রত্যেকের, স্ট্যাটিক, এক্সটার্ন এবং আমাদের হচ্ছে রেজিস্টার আর অটো। চলো এবার হচ্ছে ফাংশন, ফাংশন টপিকে আসবো। ফাংশন হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, কারণ আমরা ফাংশনস এর মাধ্যমে কোডকে লিখে থাকি। ফাংশন আমার কোডকে কি কাজে ব্যবহার করে, যদি এটাও তোমার পরীক্ষায় প্রশ্নে আসতে পারে এমসিকিউতে। ফাংশন হচ্ছে কোডকে অপটিমাইজ করতে সাহায্য করে, রিপিটেশন যে থাকে কোডের মধ্যে, রিপিটেশনকে তোমার হচ্ছে ইমপ্রুভ করতে সাহায্য করে, রিপিটেটেড কোড তোমার হচ্ছে সরায় ফাংশন। কারণ ফাংশনের মাধ্যমে যখন আমরা কোড তৈরি করি আমাকে লজিক একবারই লিখতে হয়, আর একবার লজিক লিখে তুমি যতবার সেই সেম লজিককে চাও অন্য কোনো একটা জায়গায় ইউজ করতে, বারবার ইউজ করতে পারবে, তোমাকে সেই লজিককে বারবার চেঞ্জ করতে হবে না, হয়তো সামান্য কিছু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফাংশনের বিশাল অ্যাডভান্টেজ। যেমন তোমার ধরো সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমি তোমার ধরো বললাম দুটো সংখ্যার মধ্যে যোগ করব, 5 যোগ 5 কত আসবে, রেজাল্ট 10। আবারও বললাম দুটো সংখ্যায় যোগ করব, কিন্তু এখন তোমার হবে 2 যোগ 5 7। আবারও বললাম দুটো সংখ্যায় যোগ করব, 10 যোগ 20 30। উইথাউট ফাংশন তুমি যদি এরকম করো তোমাকে 3বারই কিন্তু দুটো সংখ্যার মধ্যে যোগ করার যে লজিকটা আছে সেই লজিকটা ক্রিয়েট করতে হবে। কিন্তু তুমি ধরো এমন কিছু করলে যেখানে তুমি একবারই লজিক এবং অ্যালগোরিদম তৈরি করবে দুটো সংখ্যা যোগ করার, এবং ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুটের ক্ষেত্রে সেটা আউটপুট দেবে, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, একটা ফাংশন হচ্ছে আমরা ক্রিয়েট করব যেখানে তোমার এই পুরো লজিকটাকে হচ্ছে আমরা তৈরি করে রাখবো। কিভাবে করব, সিম্পল, তোমার এখানে একটা ভ্যারিয়েবল নেবো এক্স, তার ভেতরে 10, আরেকটা ভ্যারিয়েবল নেবো ওয়াই, তার ভেতরে 20, দেন তোমার ইন জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, দেন তোমার এখানে প্রিন্ট এফ জেড করব। আর এই ফাংশনটাকে আমরা সিম্পল মেন ফাংশনের ভেতরে কল করব। কি করব, মেন ফাংশনের ভেতরে কল করব। তাহলে এটাকে আমাদের কি বলে, এটাকে আমাদের কি বলে, ফাংশন কলিং। ফাংশন কলিং মানে একটা ফাংশন তৈরি করার পর সেই ফাংশনটাকে এক্সিকিউট করার জন্য তোমাকে সেই ফাংশনটাকে কল করতে হচ্ছে, তাকে ফাংশন কলিং বলে। আর এটাকে কি বলে, এই যে ফাংশনটা তৈরি করলাম এটাকে বলে ফাংশন ডেফিনেশন।
ফাংশন ডেফিনিশন মানে ফাংশনকে আমি তৈরি করলাম এখানে, ঠিক আছে। আরেকটা কনসেপ্ট আমাকে বলতে পারবে কেউ? কলিং ফাংশন কোনটা আর কল্ড ফাংশন কোনটা? দাদা যেখানে ফাংশনটা করেছি ওটা কল্ড ফাংশন, আর যেখানে কলিং করেছি বাইরে ওটা কলিং। যে ফাংশনটা তৈরি করেছো সেটা কল্ড ফাংশন বলছো, মানে মানে এই যে এটা? নো, কল্ড আর কলিং হচ্ছে, দেখো কল্ড আর কলিং হচ্ছে এই যে ফাংশন কলিং তুমি যখন করছো তখন কল করা ফাংশনটা যে পার্টিকুলার ফাংশনের ভেতরে তুমি কল করেছো তাকে আমরা কল্ড ফাংশন বলে থাকি, যেটা এই যে মেন। আর কলিং কোনটা? যে ফাংশনটাকে কল করা হয়েছে, বুঝতে পারলে? এটাই হচ্ছে কল আর কলিং ফাংশন। এটা কিন্তু না, এটা তো ডেফিনিশন, এটা ফাংশনকে আমি তৈরি করছি। আর ফাংশন ডেফিনেশনের মধ্যে কি কি জিনিস থাকে যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে, এমসিকিউ তে জিজ্ঞাসা করে, ফাংশন ডেফিনেশনে আমাদের সবার প্রথম একটা ফাংশনের রিটার্ন টাইপ থাকে। আচ্ছা আমাকে আরেকটা প্রশ্নের অ্যান্সার দাও তো, কোন যে ফাংশনের কোনো রিটার্ন টাইপ থাকে না সেই ফাংশনের রিটার্ন টাইপ কি হয়ে থাকে? চ্যাট সেকশন। ভয়েড। ভয়েড হচ্ছে আমরা সেই ফাংশনের নামের আগে লিখবো যার কোনো রিটার্ন টাইপ নেই। আর যদি রিটার্ন টাইপ থাকে তাহলে আমার হচ্ছে ইন্টিজার লিখতে পারি, ক্যার লিখতে পারি, পয়েন্টারও করতে পারি, অ্যারেও করতে পারি। আর রিটার্ন টাইপের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ফাংশন বডির ভেতরে রিটার্ন স্টেটমেন্টটাকে ইউজ করতে হবে। কারণ রিটার্ন স্টেটমেন্ট কি বলছে, যখন প্রোগ্রামের কন্ট্রোল এই ফাংশন বডি থেকে বাইরে বেরাবে তখন তোমার একটা রিটার্ন ভ্যালু থাকবে, যে ভ্যালুটা ডিপেন্ড করে এই যে এখানে থাকা রিটার্ন টাইপের উপর। যেমন ইন্টিজার হলে ইন্টিজার, আর সেই রিটার্ন ভ্যালুটা কোথায় গিয়ে তোমার থামবে, কোথায় গিয়ে স্টপ হবে? কোথায় গিয়ে স্টপ হবে? এই যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম কল হয়েছে। তাহলে এখানে আমরা কি পাবো? যদি আমার এই ফাংশনটার ক্ষেত্রে কোনো রিটার্ন টাইপ থাকে তাহলে এই ফাংশনটার কলিং যখন এক্সিকিউট হবে তখন এখানে আমরা কি পাবো? একটা রিটার্ন ভ্যালু পাবো তো? ইয়েস অর নো, চ্যাট সেকশন বলো। রিটার্ন ভ্যালু পাবো তো? তাহলে সেই রিটার্ন ভ্যালুটাকে তোমাকে স্টোর করতে হবে তো কোনো না কোনো একটা জায়গায়। ইয়েস, স্টোর করতে হবে তো। স্টোর না করলে তুমি সেটাকে আউটপুট হিসেবে ডিসপ্লে করবে কিভাবে? তো যখনই কোনো একটা ফাংশনে মনে রাখবে রিটার্ন টাইপ থাকে তার মানে সেই ফাংশনটা একটা রিটার্ন ভ্যালু তোমার রিটার্ন করে। কোথায় রিটার্ন করে? যেখান থেকে ফাংশনটা কল হয়েছিল। আর সেই রিটার্ন ভ্যালুটাকে আমাদের যে কোনো একটা জায়গায় স্টোর করতে, একটা ভ্যারিয়েবলের ভেতরে আমাকে স্টোর করতে হবে যাতে আমরা ফার্দার সেটাকে ইউজ করতে পারি যে কোনো কাজে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মোর ওভার ফাংশনের এখানে কনসেপ্ট, যে ফাংশন আমাদের, আমি আরেকবার ভালো করে একটা ফাংশন এখানে তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? একটু এটা কেটে কুটে, এটা যথেষ্ট ডিপ টপিক আছে আর পুরো এটার কনসেপ্ট সেরকম ভাবে রিভিশন ক্লাসে কভার করা যাবে না, কারণ এটা কভার করাতে গেলে দুটো ক্লাস শুধুমাত্র এটারই লেগে যাবে। কারণ আমি যখন তোমাদেরকে ক্লাস করিয়েছিলাম সি ল্যাঙ্গুয়েজে, তোমরা প্রত্যেকে জানো ফাংশনের ওপর 3খানা 2 ঘন্টার ক্লাস হয়েছিল আমাদের, ঠিক আছে? তো এগুলো হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো যতটা পসিবল রিভিশন ক্লাসে করাচ্ছি, বাকি কোশ্চেন সলভের মাধ্যমে আমরা করব। না, ভয়েডে কোনো কিছু রিটার্ন হয় না, ঠিক আছে? ভয়েড তো নো রিটার্ন টাইপ, ভয়েডের ক্ষেত্রে রিটার্ন হবে না। তো ধরো আমি একটা ফাংশন এভাবে তৈরি করছি, সবার প্রথম তো ধরো আমাদের সি ল্যাঙ্গুয়েজে যে ফাংশনটা থাকে এটা তো আর তৈরি করতে হয় না, এটা মেন। এখানে ধরো একটা ফাংশন কল করলাম সাম বলে, ঠিক আছে? দাঁড়াও, সাম বলে একটা ফাংশন কল করছি, তার ভেতরে আমি ধরো দুটো ভ্যালু দিলাম 10 আর 20। এবার আমাকে বলো 10 আর 20 কে আমরা কি বলবো? এখানে সাম ফাংশনের ভেতরে তুমি যে দিয়েছো, মনে আছে? আর্গুমেন্ট না প্যারামিটার? আর্গুমেন্ট না প্যারামিটার? আর্গুমেন্ট, একদম পারফেক্ট, আর্গুমেন্ট। এবার সাম ফাংশনটাকে আমি এখানে তৈরি করছি। ফাংশন কোথায় তৈরি করে থাকি? মেনের উপরে অলওয়েজ। ফাংশনটার রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার। এবার যখন কোনো একটা ফাংশনে আর্গুমেন্ট থাকে তখন আমাকে কি করতে হয়? ফাংশনটা তৈরি করার টাইম কি দিতে হয়? প্যারামিটার দিতে হয়।
প্যারামিটার কোথায় দিয়ে থাকে? এই যে ফাংশনটা যেখানে তৈরি করছি এই প্যারেন্থেসিসের মধ্যে। প্যারামিটার হচ্ছে ভ্যারিয়েবলের মতোই হয়, যেমন তোমার ধরো এখানে দুটো ভ্যারিয়েবল তৈরি করলাম এক্স কমা ওয়াই। তাহলে কি হবে? এই যে প্রথম যে আর্গুমেন্ট ভ্যালুটা দেখছো 10, এটা এক্স এর ভেতরে স্টোর হবে। সেকেন্ড যে আর্গুমেন্ট ভ্যালু দেখছো 20, এটা ওয়াই এর ভেতরে স্টোর হবে। ফাংশন বডি তৈরি করলাম, ঠিক আছে। আর্গুমেন্ট আর প্যারামিটারের মধ্যে ডিফারেন্স আছে? হ্যাঁ, অবশ্যই ডিফারেন্স আছে। আর্গুমেন্ট হচ্ছে ফাংশন কল করার টাইম তুমি যে ভ্যালুটা পাস করছো তাকে আর্গুমেন্ট বলি। প্যারামিটার হচ্ছে ফাংশনটা কল হওয়ার পর যখন ফাংশনটা এক্সিকিউট হবে, প্রোগ্রামের কন্ট্রোল যখন এই ফাংশনের বডিতে আসবে, তখন এই আর্গুমেন্ট ভ্যালুগুলো এই ফাংশনের বডির ভেতরে পৌঁছে যাবে। এটাই হচ্ছে তোমার দুটোর মধ্যে ডিফারেন্স। তাহলে তখন আমাকে কি করতে হবে? এই ফাংশন বডির ভেতরে এই আর্গুমেন্ট ভ্যালু দুটোকে তোমাকে ক্যাচ করতে হবে, স্টোর করতে হবে। তার জন্য তোমার এখানে প্যারামিটার দরকার পড়ে। কারণ এই যে এক্স আর ওয়াই দেখছো, এই এক্স আর ওয়াই কিছুই না, এই সামের জন্য যে মেমোরিটা ক্রিয়েট হবে সেই মেমোরির ভেতরে থাকা একটা লোকাল ভ্যারিয়েবল। মানে মেমোরি কিভাবে কাজ করে দেখো এইভাবে। সবার প্রথম মেন ফাংশন, কারণ সি ল্যাঙ্গুয়েজ মেন ফাংশন দিয়ে কাজকর্ম শুরু করে। মেন ফাংশন, মেনের ভেতরে আরো একটা জিনিস আছে, সাম বলে একটা ফাংশন কল হচ্ছে 10,20। তো প্রোগ্রামের কন্ট্রোল, প্রোগ্রাম এখন কি করবে? এই সাম ফাংশনের জন্য একটা মেমোরি ক্রিয়েট করবে যেখানে আর্গুমেন্ট ভ্যালু 10,20। এবার সামের বডিতে আসো, যেখানে দুটো প্যারামিটার আছে এক্স। তার মানে সাম ফাংশনের মেমোরির ভেতরে এক্স বলে একটা ভ্যারিয়েবল মেমোরি অ্যালোকেট করবে, ওয়াই বলে একটা ভ্যারিয়েবল মেমোরি অ্যালোকেট করবে। এক্স এর ভেতরে কত ভ্যালু যাবে? এই যে আর্গুমেন্টটা যেটা আছে সেটা 10, ওয়াই এর ভেতরে এই যে 20। ঠিক আছে, হলো। এবার তুমি এখানে আসো, এখানে এসে ধরো আমি নেক্সট লাইনে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম ইন্ট ওয়াই বলে, ঠিক আছে, ইন্ট ওয়াই। আর তার ভেতরে না, ওয়াই করবো না, ওয়াই তো অলরেডি আছে, সরি, ওয়াই করা যাবে না, সরি। এখানে আমি যেটা করলাম ইন্ট জেড, আর তার ভেতরে কি করলাম এক্স প্লাস ওয়াই করলাম। তাহলে এখানে এই যে জেড বলে একটা ভ্যারিয়েবল তৈরি হলো যার ভেতরে এক্স প্লাস ওয়াই, অ্যারিথমেটিক অপারেশন। এক্স এর মেমোরিতে ভ্যালু কত? 10, ওয়াই এর মেমোরিতে ভ্যালু কত? 20। 10 যোগ 20 30 হয়, তো 30 স্টোর হবে। দেন আমি কি করলাম? রিটার্ন স্টেটমেন্ট ইউজ করলাম, এবং রিটার্নের সাথে আমাকে কি করতে হবে? যে ভ্যালুটাকে রিটার্ন করতে হবে সেই এক্সপ্রেশনটা পাস করতে হবে। আর আমার রিটার্ন ভ্যালু কোনটা? এক্স প্লাস ওয়াই এর যে রেজাল্ট, অর্থাৎ জেড 30। তো 30 কোথায় আছে? জেড এর মধ্যে, তো জেড এর মধ্যে আসলাম। তো যেই তোমার প্রোগ্রামের কন্ট্রোল এই লাইনটা থেকে যেই এই লাইনে আসবে, তখন কি হচ্ছে? রিটার্ন এক্সিকিউট হচ্ছে। আর রিটার্ন মানে কি? প্রোগ্রামের কন্ট্রোল এই মেমোরি থেকে যেখানে কল হয়েছে সেখানে চলে যাবে, এবং সেখানে যখন যাবে তখন একটা ভ্যালু হচ্ছে সাথে নিয়ে যাবে, যেটা এই যে এক্সপ্রেশনটা, আর সেটা আমাদের কি? জেড। তো জেড এর মেমোরিতে কত আছে? 30। তো এখানে আমার 30 হচ্ছে চলে আসবে এই যে। আর এই রিটার্ন ভ্যালুটাকে তোমাকে যদি প্রিন্ট করতে হয় তাহলে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করতে হবে, আমি মনে করলাম আর। তাহলে আমি এখানে প্রিন্ট এফ আর যদি করি, আর এর ভেতরে আমি 30 পেয়ে যাচ্ছি, আমার আউটপুট 30 আসছে। আজ যখন প্রোগ্রামের কন্ট্রোল এই মেমোরি থেকে তোমার যেই তোমার এখানে চলে আসছে, তখন এই যে মেমোরিটা আছে এটা তোমার রিমুভ হয়ে গেল, ইরেজ হয়ে গেল। তার মানে এই মেন ফাংশনের ভেতরে তুমি এক্স আর ওয়াই কে কিন্তু লিখতে পারবে না, কারণ লোকাল ভ্যারিয়েবল। ঠিক আছে, এটা হচ্ছে পুরো তোমার এখানে ফাংশনের পুরো ওয়ার্কিং আমি তোমাদের এখানে 15 মিনিটের মধ্যে বোঝালাম, পুরো ফাংশন কিভাবে কাজ করে। আন্ডারস্ট্যান্ড প্রত্যেকে বলো? এটা আর্গুমেন্ট আর এটা প্যারামিটার। আর আরেকটা জিনিস থাকে অ্যাকচুয়াল প্যারামিটার, ফর্মাল প্যারামিটার, মনে আছে কার? আমি একটু ভুলে গেছি, তো গুগল করছি, ঠিক আছে। এই যে অ্যাকচুয়াল আর ফর্মাল কাকে বলছে? এই যে অ্যাকচুয়াল প্যারামিটার আমরা তাদেরকে বলছি যেগুলোকে আমরা ফাংশন কল করার টাইম তোমার পাস করছি, এই যে অ্যাকচুয়াল প্যারামিটার। আর ফর্মাল প্যারামিটার কাদেরকে বলি? ফাংশন ডিফাইন করার টাইম যেগুলোকে আমরা পাস করছি। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে।
এমসিকিউতে কিন্তু জিজ্ঞাসা করতেই পারে। এই যে অ্যাকচুয়াল প্যারামিটার আর দি ভ্যালুস পাস টু আ ফাংশন while formal parameter are the values defined in the function definition। তো ফাংশন ডেফিনেশনে যে প্যারামিটার গুলো পাস করছো সেগুলোই হচ্ছে ফর্মাল, আর যেগুলো তুমি এখানে পাস করছো সেগুলো অ্যাকচুয়াল। এবার এখানে আমি কিছু কনসেপ্ট তোমাদেরকে এখানে জিজ্ঞাসা করি, দেখি পারবে কিনা প্রত্যেকে। ধরো এই যে ফাংশনটাকে আমি কল করলাম, এখানে দুটো ভ্যালু আমি পাস করেছি 10 20, কিন্তু যখন ফাংশনটাকে ডিফাইন করলাম তখন কেবলমাত্র একখানা প্যারামিটার দিলাম। আমাকে বলো এরার আসবে না সাকসেসফুল ভাবে প্রোগ্রাম কম্পাইল হবে? এরার আসবে, অবশ্যই অবশ্যই এরার আসবে, কারণ যতগুলো তোমার এখানে আর্গুমেন্ট পাস হচ্ছে তার ইকুয়াল তোমার এখানে প্যারামিটার দিতে হবে। আচ্ছা যদি এরকম হতো যে আমি এখানে 3টে প্যারামিটার দিলাম, তাহলে এরার আসবে না তোমার কম্পাইলড হবে বলো? এক্ষেত্রেও এরার আসবে, কারণ এখানে আর্গুমেন্ট দুটো, আমি এখানে 3টে প্যারামিটার দিয়ে দিয়েছি, তো আমার এখানে এরার আসছে। ঠিক আছে, আমার এখানে এরার আসছে। আর ধরো যদি এরকম করতাম, দাঁড়াও এগুলোকে মুছে দিই। তো আজকে মোটামুটি আমাদের রিভিশন এরকম ভাবে হবে, আমাদের প্রথম ক্লাসটা রিভিশন যাবে, তারপরে দুটো ক্লাস আমাদের হচ্ছে কোশ্চেন সলভিং যাবে। একদম যতগুলো আর্গুমেন্ট পাস করবে ততগুলো প্যারামিটার। এবার এখানে ধরো যদি এরকম হয়, ধরো আমি আর্গুমেন্ট পাস করছি এরকম, ঠিক আছে 10 20,5, তো অবভিয়াসলি দেখে বুঝতে পারছো 10 হচ্ছে ইন্টিজার, 20,5 কি ফ্লোট। এবার যখন ফাংশনটাকে ডিফাইন করলাম তখন কি করছি, সবার প্রথম যে প্যারামিটারটা তৈরি করব সেটা তোমার হচ্ছে এখানে আমাদের ফ্লোট হবে, আর পরবর্তীটা ইন্টিজার হবে। তাহলে বড় এরার আসবে না সলভ হবে? অবভিয়াসলি এরার আসবে, বিকজ ফার্স্ট আর্গুমেন্ট ইন্টিজার, তো ফার্স্ট আর্গুমেন্ট ফার্স্ট প্যারামিটারে স্টোর হবে, আর ফার্স্ট প্যারামিটারের ডেটা টাইপ আলাদা, তো তোমার এখানে কনফ্লিকশন হয়ে যাবে, মিসম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, সো এইগুলো আমাদের প্রোগ্রাম থাকে, কোশ্চেনের মধ্যে এইভাবে থাকে, কিন্তু কোশ্চেন বুঝে বুঝে করতে হয়। ঠিক আছে, তো ফাংশন গেল। এবার ফাংশনের বড় ভাই আমাদের কি রিকারশন। রিকারশন আমাদের কি, রিকারশন হচ্ছে আমাদের ওয়ান টাইপ অফ অ্যালগোরিদম। ঠিক আছে, রিকারশন হচ্ছে ওয়ান টাইপ অফ আমাদের অ্যালগোরিদম। প্রসিডিউরাল কি বললে অমর? তো বুঝতে পারলাম আমি। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ তো হবে না, বুঝতে পারলাম না কি বললে। প্রসিডিউরালি ফাংশনাল বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রসিডিউরাল বলে এটা হচ্ছে না। হ্যাঁ বুঝতে পেরেছি, পয়েন্ট, গট ইট। নেক্সট রিকারশন। রিকারশন কি, রিকারশন হচ্ছে একটা টেকনিক, একটা অ্যালগোরিদম, ডিএস এর পার্ট। তো এটা আমরা ডিএস তে করব, পিডিএফ আমি গ্রুপে দিয়ে দেবো, পিডিএফ গ্রুপে দিয়ে দেবো, চাপ নেই। ঠিক আছে, এবার রিকারশন আমাদের জিনিসটা কি, রিকারশন হচ্ছে বলছে যখন কোনো একটা ফাংশন সেম ফাংশনের বডির ভেতরে কল হয় তখন তাকে আমরা রিকারশন বলে থাকি। যেমন এই যে এটা কি ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, তার একটা কোড। তো এখানে দেখো একটা ফাংশন তোমার তৈরি করা হয়েছে ফ্যাক্ট বলে, যেটা তোমার কি করছে, একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বার করছে। আর এই সেম ফাংশনের বডির ভেতরে দেখো আমরা এখানে তোমার আবারও ফাংশনটাকে কল করলাম। তো যখনই কোনো একটা সেম ফাংশনের বডির ভেতরে, ধরো এই যে একটা ফাংশন তৈরি করছি, এই ফাংশনের বডির ভেতরে সেম ফাংশনকে যদি আমি কল করি তাহলে সেটাকে আমরা রিকারশন বলে থাকি। আর এই যে ফাংশনটা আছে যেটা তোমার কল হচ্ছে তাকে কি বলে, রিকার্সিভ ফাংশন হচ্ছে আমাদের এখানে বলে। কি বলে, রিকার্সিভ ফাংশন বলে। আর রিকারশনের ক্ষেত্রে আমাদের কাছে কি থাকে, বেস কেস থাকে। বেস কেস মানে কি, তোমার রিকার্সিভ ফাংশনটা স্টপ হবে কখন। কারণ রিকারশনের একটা প্রবলেম, যদি বেস কেস না দাও ফাংশন কল হতেই থাকবে, কোনোদিনও ফাংশন কল বন্ধ হবে না, যেটা আলটিমেটলি মেমোরিকে ক্র্যাশ করে দেয়, ইনফাইনাইট লুপের মতো হয়ে যায়।
তো তোমাকে অলওয়েজ একটা বেস কেস দিতে হয় সেই ফাংশন কলটাকে বন্ধ করার জন্য। ব্যাস এইটুকুনি রিকারশন তোমাকে জানতে হবে যে কার জন্য। এইটুকুনি জেনে গেলেই তোমার এনাফ যে বেস কেস কি, রিকার্সিভ ফাংশন কি। বাকি তোমার কাছে প্রোগ্রাম থাকবে, তোমাকে বলবে হোয়াট ইজ দি আউটপুট। আমাদের প্র্যাকটিস সেটগুলো যখন দেব, এই পিডিএফটা যখন দেব, এখানে প্রায় 300-র মতো প্রশ্ন আছে, 300-র মতো প্রশ্ন আছে। এখান থেকে অনেকগুলো তো আমি করিয়েই দেব, তো বুঝে যাবে। জাস্ট আমাদের জেকাতে লাস্ট 2 বছরে সি থেকে যা প্রশ্ন জিজ্ঞাসা করেছে, ম্যাক্সিমাম হোয়াট ইজ দি আউটপুট। তোমার কোড স্নিপেট দিয়ে দেয়, তোমাকে আউটপুট ক্যালকুলেট করতে হয়, আউটপুট কি হবে। ঠিক আছে, সিম্পল। এবার লুপস। লুপস হচ্ছে আমাদের ইটিরিয়েটিভ স্টেটমেন্টের মধ্যে পড়ে। 3 প্রকার লুপ আছে। আচ্ছা, লুপ ক প্রকার বলতো? ওয়াইল লুপ, ফর লুপ, ডু ওয়াইল লুপ বাদ দাও, দুটো টাইপ আছে কিন্তু, বলো মনে আছে কারো? দুটো টাইপ লুপের কি কি আছে বলো দেখি, কে বলতে পারবে? একদম, কে বলেছে? দেবজিৎ বলেছে, পারফেক্ট। এন্ট্রি কন্ট্রোল আর এক্সিট কন্ট্রোল, একদম। এন্ট্রি কন্ট্রোল, এক্সিট কন্ট্রোল। এন্ট্রি কন্ট্রোল কোনটা? এন্ট্রি কন্ট্রোল কোনগুলো? এন্ট্রি কন্ট্রোল হচ্ছে আমাদের ওয়াইল লুপ আর ফর লুপ। আর এক্সিট কন্ট্রোল কোনগুলো? এক্সিট হচ্ছে ডু ওয়াইল। তাহলে এই হচ্ছে ফর লুপের সিনট্যাক্স। ফর কিওয়ার্ড, 3টে পার্ট, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট। আর এই হচ্ছে বডি। কন্ডিশন অ্যাপ্রুভ হলে ভেতরে আসবে, আউটপুট দেবে, দেন তোমার ভ্যালু ইনক্রিজ হবে, আবার কন্ডিশন চেক হবে। ঠিক আছে, ব্যাস এইটুকুনি। বাকি জিনিস কোশ্চেন সলভের টাইম আমরা দেখবো, সো টাইম নষ্ট করে লাভ নেই। ঠিক আছে, কারণ তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না যে সি ল্যাঙ্গুয়েজে কত প্রকার লুপস থাকে, তোমাকে কোশ্চেন দিচ্ছে, একদমই না। লুপের উপর বেস করে কোনো একটা তোমার হচ্ছে কোশ্চেন থাকবে, তার আউটপুট তোমাকে চাইবে। ওয়াইল লুপ, এই যে সিনট্যাক্স, ওয়াইল কিওয়ার্ড, কন্ডিশন পার্ট, লুপ বডি, তারপর তোমার আপডেট পার্ট থাকে। আর এই হচ্ছে ডু ওয়াইল লুপ, যেখানে সবার প্রথম ডু, তারপর ওয়াইল। এবার ডু ওয়াইল লুপের ক্ষেত্রে কি হয়, আগেই তোমার হচ্ছে বডি এক্সিকিউট হয়। প্রথমবার উইথাউট চেকিং এনি কন্ডিশন বডি এক্সিকিউট হয়। এটা জিজ্ঞাসা করে প্রশ্নে যে কোন লুপের ক্ষেত্রে প্রথমবার উইথাউট চেকিং এনি কন্ডিশন লুপ এক্সিকিউট হয়। অ্যান্সার ডু ওয়াইল লুপ, কারণ ডু ওয়াইল লুপের ক্ষেত্রে আগেই বডি চেক ফার্স্ট টাইম, তারপর কন্ডিশন চেক। বাট এই যে দুটো লুপ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রথম থেকেই তোমার কন্ডিশন চেক হবে। ঠিক আছে, বুঝতে পারছো প্রত্যেকে? এবার ব্রেক স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্ট আর কন্টিনিউ স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্ট কি করে, তোমার হচ্ছে পার্টিকুলার একটা ব্লক থেকে তোমাকে বাইরে বার করে দেয়, ব্রেক করে দেয়। যেমন এই যে এখানে ধরো আমি এখানে আসছি, তো এখানে কি বলেছে আমাদের, ইফ দি নাম্বার ইজ 5 দেন দি লুপ ইজ টার্মিনেট। তো আই ভ্যালু 1, কন্ডিশন চেক, 1 লেস দ্যান ইকুয়াল 10, ইয়েস কন্ডিশন ট্রু, ভেতরে আসো। ভেতরে এসে আরেকটা ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট কি বলছে, আই মানে যে নাম্বার, আমি আই বলছি এখানে, ঠিক আছে, যা ইচ্ছা হোক। তো নাম্বার কত আছে 1, 1 ইকুয়াল ইকুয়াল 5, ফলস। তাহলে আবারও তোমার এখানে লুপ এক্সিকিউট হবে। এখন 1 তোমার 2 হয়ে গেল, কন্ডিশন চেক করো, 2 লেস দ্যান ইকুয়াল 10, ইয়েস, ভেতরে আসো, চেক করো, 2 ইকুয়াল ইকুয়াল 5, ফলস, হবে না। এইভাবে 3 হবে, 4 হবে, 5, 5 লেস দ্যান ইকুয়াল 10, ইয়েস, ভেতরে আসো, 5 কে প্রিন্ট করো। এবার দেখো এখানে ইফ 5 ইকুয়াল ইকুয়াল 5, ইয়েস, ট্রু। ইফের বডির ভেতরে আসো, ব্রেক। ব্রেক মানে কি, আমার পুরো প্রোগ্রামের কন্ট্রোল এই পুরো লুপ থেকে বাইরে বেরিয়ে যাবে। তার মানে 5-এর পর 6 হচ্ছে আর হবে না, 6, 7, 8, 9, 10 হবে না, কারণ লুপটা তোমার টার্মিনেট হয়ে গেল। সো যে কোনো লুপকে টার্মিনেট করার জন্য সুইচ কেস স্টেটমেন্টের যে কোনো একটা কেস থেকে বাইরে বেরানোর জন্য আমার ব্রেক স্টেটমেন্ট হচ্ছে লাগে। ঠিক আছে, আমার ব্রেক স্টেটমেন্ট লাগে। ওকে। আর কন্টিনিউ কি করছে, কন্টিনিউ বলছে কন্টিনিউ হয়ে যাও। কন্টিনিউ কি করছে, কন্টিনিউ করছে, মানে তোমার যদি এটা কন্টিনিউ হতো 5 ইকুয়াল ইকুয়াল 5, তো 5 ইকুয়াল ইকুয়াল 5 এর পর তোমার কি কি হতো, তোমার যদি এটা তোমার ধরো ফলস হতো, তাহলে তোমার সিম্পল কি হতো, 5-এর পর 6 হতো, লুপ এক্সিকিউট হয়। এবার এখানে কন্টিনিউ, কন্টিনিউ মানে তোমার বলছে আমাদের, তোমার এখানে
আমাদের যে লুপটা আছে সেই লুপটাকে টার্মিনেট করবে না, কিন্তু তার যে এক্সিকিউশনটা আছে সেটাকে তোমার নেক্সট করে দেবে। অর্থাৎ তোমার কি ছিল এখানে, আই এর ভ্যালু 5, 5 এখান থেকে প্রিন্ট হলো আমাদের, ঠিক আছে, সবার প্রথম প্রিন্ট করলাম। দেন তোমার কন্টিনিউ স্টেটমেন্ট, কন্টিনিউ মানে এই ইফ থেকে বাইরে বেরিয়ে যাব, ইফ থেকে বাইরে বেরিয়ে আমরা হচ্ছে নাম্বারকে প্রিন্ট করে পরবর্তী যে আছে 5 এর পর 6 সেটা তোমার কন্টিনিউ হবে, 6, 7, 8, 9, 10 কন্টিনিউ হবে। ব্রেকের মতো না, ব্রেক কি করেছিল, পুরো লুপ থেকেই বাইরে নিয়ে গেছিল, টার্মিনেট। কিন্তু তোমার কন্টিনিউ শুধুমাত্র এই ব্লকটা থেকে তোমাকে বাইরে নিয়ে পুরো জিনিসটাকে কন্টিনিউ করবে, ব্যাস এইটুকুনি, ঠিক আছে। এবার যখন কোশ্চেন করব তখন আমরা কোশ্চেন টোশ্চেন গুলো দেখবো, ঠিক আছে। তো এটা গেল লুপস এর পার্ট, ওকে, প্রত্যেকে বলো, ঠিক আছে। এবার অ্যারেতে আসি, চলো। কারোর ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। স্কিপ করবে, ওটাই তো বললাম। এবার এইগুলো তোমার হচ্ছে সমস্ত, তুমি কোশ্চেন যখন করবে এই যে এরকম প্রশ্ন পরীক্ষায় থাকে, হোয়াট ইজ দি আউটপুট অফ দিস পার্টিকুলার প্রোগ্রাম, হোয়াট ইজ দি আউটপুট অফ দিস প্রোগ্রাম, ঠিক আছে। এই যে এরকম এরকম সব প্রশ্ন, ম্যাক্সিমাম তোমার আউটপুট থাকে সি থেকে যতগুলো জেকাতে আসে, ঠিক আছে, ম্যাক্সিমাম। এবার অ্যারে অনেক বড় টপিক। হ্যাঁ, 5 প্রিন্ট হবে না, 5 প্রিন্ট হবে না, 5 তোমার প্রিন্ট একমাত্র তখনই হতো যদি তুমি এখানে এখানে যদি 5 কে মারতে, ঠিক আছে, তাহলে হতো, ঠিক আছে। এবার অ্যারে, অ্যারে বহুত বড় টপিক আছে, তো বেশি কিছু আমি করব না, আমি এটা পুরো কোশ্চেন সলভিং এর মাধ্যমে তোমাদেরকে করাবো, ঠিক আছে। এটা এইভাবে কুইক রিভিশন দিয়ে পসিবল নয়, তোমরা প্রত্যেকে জানো, যারা সি প্রোগ্রামিং জানো, অ্যারে তোমার বিশাল বড় টপিক, ঠিক আছে, বিশাল বড়। তো আমি এখানে ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন করাবো, তখন হচ্ছে অ্যারে টপিক ওখানেই হচ্ছে আমি ক্লিয়ার করব, ঠিক আছে। জাস্ট এখানে কয়েকটা পয়েন্ট বলে রাখতে চাই যেগুলো আমাদের কোশ্চেন সলভের টাইম হেল্প করবে, যে অ্যারে হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজে ডিরাইভড ডেটা টাইপ। কি ধরনের ডেটা টাইপ, ডিরাইভড ডেটা টাইপ। ডিরাইভড মানে কি, আমাদের ডিরাইভড হচ্ছে তাকে বলি যেগুলোকে আমরা প্রিমিটাইপের সাহায্যে তৈরি করি। ডেটা টাইপ ক প্রকার হয়, ডেটা টাইপ আমাদের দুই প্রকারের হয়, প্রিমিটাইপ আর হচ্ছে তোমার আরেকটা কি থাকে, নন প্রিমিটাইপ। প্রিমিটাইপ সেগুলোকে বলে থাকি যেগুলো অলরেডি আগে থেকে তৈরি করা, যেরকম তোমার ইন্টিজার, ক্যার, ফ্লোট, এই সমস্ত হচ্ছে আমাদের প্রিমিটাইপ। আর তোমার এখানে আমাদের নন প্রিমিটাইপ কোনগুলো, নন প্রিমিটাইপ হচ্ছে যেগুলো আমাদের তৈরি করা থাকে না, যেগুলোকে তোমাকে তৈরি করতে হচ্ছে। এই নন প্রিমিটাইপকে অনেক সময় ইউজার ডিফাইন্ডও বলা হয়, ইউজার তৈরি করছে। আর আমাদের যে অ্যারে আছে, পয়েন্টার আছে, স্ট্রাকচার আছে, এগুলো সমস্ত ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, যাকে ডিরাইভড বলা হয়। কারণ অ্যারেকে কিন্তু আমরা আলটিমেটলি সি ল্যাঙ্গুয়েজে প্রিমিটাইপের সাহায্যেই তৈরি করি। অ্যারে কিন্তু এরকম না যে সি ল্যাঙ্গুয়েজে অ্যারের জন্য স্পেসিফিক কিছু আছে, তুমি প্রিমিটাইপের সাহায্যে কিন্তু অ্যারেকে তৈরি করছো। যেমন এই যে অ্যারের সিনট্যাক্স দেখো কি বলছে, সবার প্রথম নেম অফ দি অ্যারে, দেন তোমার এই অ্যারের ভেতরে কোন ধরনের ভ্যালু স্টোর করবে সেই ডেটা টাইপ। তো এই ডেটা টাইপটা তোমার কি, প্রিমিটাইপ, এই জন্যই হয়ে গেল প্রিমিটাইপের সাহায্যে তৈরি করছো। দেন তোমার এই যে স্কোয়ার ব্র্যাকেট, যার ভেতরে কি দিতে হয়, সাইজ দিতে হয়, যে একটা অ্যারের ভেতরে ম্যাক্সিমাম কতগুলো এলিমেন্ট তুমি স্টোর করতে পারবে। যেমন এখানে তোমার রোল কত আছে, 10 আছে, তার মানে এখানে একটা মেমোরি ব্লক এরকম ক্রিয়েট হবে, যেখানে টোটাল 10 খানা মেমোরি হচ্ছে আমাদের থাকবে, ঠিক আছে। 1 2 3 4 5 6, 10টা থাকবে। যেখানে তোমার ইন্ডেক্স থাকে, এই যে এটা জিরো ইন্ডেক্স, অ্যারের ক্ষেত্রে ইন্ডেক্স হচ্ছে অলওয়েজ স্টার্ট কোথা থেকে হয়, 0 to n-1। তাহলে এখন তোমার এখানে পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন জিজ্ঞাসা করে, হোয়াট ইজ দি রেঞ্জ অফ দিস পার্টিকুলার অ্যারে, এই অ্যারেটার রেঞ্জ কত বলতে পারবে কেউ? এই যে ফর্মুলা 0 to n-1, n কত, n হচ্ছে এই যে সাইজ অফ দি অ্যারে, তাহলে কত হচ্ছে 0 to n, n কত, 10-1 মানে 9। এই যে 0 1 2 3 4 5 6 7 8 9, এইগুলো হচ্ছে ইন্ডেক্স। সিমিলার ভাবে প্রত্যেকটা ব্লকের অ্যাড্রেস থাকে, আমি মনে করলাম এটা 100 অ্যাড্রেস, তাই নেক্সট ব্লক কত হবে, 4 বাইটস করে আছে, 4 বাইটস মানে 104, 108, 112, 116, 120, 124, 128, 132, এইভাবে সোয়ান যাচ্ছে।
আর এই যে প্রথম যে ব্লকটা দেখতে পাচ্ছি এইটাকে কি বলে, মনে আছে কার? এটাকে কি বলে, কি অ্যাড্রেস বলে এটাকে অ্যারেতে? সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু এটা সেম, বেস অ্যাড্রেস। নাল তো একদমই না, বেস অ্যাড্রেস। বেস অ্যাড্রেস বলা হয়। বেস অ্যাড্রেস কাদেরকে আমরা বলি? একটা অ্যারেতে প্রথম যে ব্লক থাকে তার অ্যাড্রেসকে। আরেকটা জিনিস আছে সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, অ্যারের যে নাম হয়, অ্যারে নেম, এটা কিন্তু আমাদের একটা পয়েন্টার হয়ে থাকে। কিরকম পয়েন্টার? ইন্টারনাল পয়েন্টার। ইন্টারনাল পয়েন্টার মানে যেটাকে এক্সটার্নালি তুমি ডিক্লেয়ার করছো না, কম্পিউটার তৈরি করছে, মানে কম্পাইলার তৈরি করছে, ইন্টারনাল পয়েন্টার। যেমন তোমার এখানে কি হয় বেসিক্যালি, এই যে তুমি যখন লিখছো ইন্ট রোল 10, তখন এখানে একটা পয়েন্টার ক্রিয়েট হয় রোল বলে। আর এই পয়েন্টারটার ভেতরে কি থাকে, তোমার এই পুরো অ্যারেটার মধ্যে যে বেস অ্যাড্রেস, সেই বেস অ্যাড্রেসটা অ্যালোকেট থাকে, যার মাধ্যমে এই যে এখানে পয়েন্টিং হয়। আর এই পয়েন্টিংটাকে বলা হয় পয়েন্টার টু অ্যারে। পয়েন্টার টু অ্যারে, যে পয়েন্টার অ্যারেকে পয়েন্ট করছে। কোন পয়েন্টার? ইন্টারনাল পয়েন্টার। অ্যারে নেম ইটসেলফ আ পয়েন্টার। ঠিক আছে? অ্যারে আমাদের দু প্রকার, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল। ওয়ান ডাইমেনশনাল মানে 1D, টু ডাইমেনশনাল মানে 2D। 2D অ্যারে হচ্ছে আমাদের বেসিক্যালি তোমার ম্যাথামেটিক্সে আমরা যে ম্যাট্রিক্স করি, এই যে ম্যাট্রিক্স গুলো যে হয়ে থাকে আমাদের ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, এগুলোকে প্রোগ্রামে তোমাকে যদি রিপ্রেজেন্ট করতে হয়, দেন তোমার 2D অ্যারে হচ্ছে দরকার পড়ে। তো আমি এগুলো যখন অ্যারে কোশ্চেন করাবো তখন ভালো করে পড়বো, এখনো এখানে আমার মাথা ব্যথা করে লাভ নেই। কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস, অ্যারের ইন্ডেক্স অলওয়েজ 0 থেকে স্টার্ট হয়, 1 দিয়ে কখনো স্টার্ট হয় না। ঠিক আছে? অ্যারের এলিমেন্ট ইন্ডেক্সের মাধ্যমে আমরা হচ্ছে তোমার অ্যাক্সেস করতে পারি। ধরো কেউ তোমাকে বললো এখানে 10কে অ্যাক্সেস করো, তো কিভাবে তুমি অ্যাক্সেস করবে? সিম্পল, অ্যারের নামটা লিখবে এবং 10 তোমার যে ইন্ডেক্সে আছে সেই ইন্ডেক্স নাম্বারটাকে লিখবে, প্রিন্টএফ হয়ে গেল। ঠিক আছে? সি ল্যাঙ্গুয়েজে অ্যারের মধ্যে অলওয়েজ সেম টাইপ অফ তোমার হচ্ছে ভ্যালু থাকে। এবারে সেম টাইপ নিয়ে একটা তোমার এখানে কনসেপ্ট আসছে, সেটা হচ্ছে হোমোজিনিয়াস, হেটারোজিনিয়াস। তো এখন এখানে প্রশ্ন আসছে আমাদের অ্যারে হোমোজিনিয়াস না হেটারোজিনিয়াস? তো এটাও আমরা গুগলকে গিয়ে একটু জিজ্ঞাসা করি, বিকজ আমার এখানে মনে নেই। দেখো কি বলছে, অ্যারে ইজ হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে কি? ইট স্টোর এলিমেন্টস অন দি সেম ডেটা টাইপ। খুব ইম্পর্টেন্ট কিন্তু, এটা ভালো করে খাতায় নোট ডাউন করে রাখো। সি প্রোগ্রামে অ্যারে হচ্ছে হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে তুমি যদি একটা ইন্টিজার অ্যারে তৈরি করো, অ্যারে অফ 3, তাহলে 3টে এলিমেন্টই তোমার ইন্টিজার হতে হবে, 10, 20, 30 এরকম। তুমি যদি 20-র জায়গায় 20.5 করো, 30-এর জায়গায় তুমি যদি একটা ক্যারেক্টার স্টোর করো, হবে না। কারণ অ্যারে হচ্ছে অলওয়েজ হোমোজিনিয়াস হয়ে থাকে, তার মানে যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকটা টাইপ সেম টাইপ হতে হবে, ডিপেন্ড করবে এখানে যে ডেটা টাইপ থাকবে। আর হেটারোজিনিয়াস মানে কি? টাইপ সেম হওয়ার দরকার পড়ে না, ডিফারেন্ট টাইপস তোমার থাকে। হেটারোজিনিয়াস কোনটা? পাইথনের ক্ষেত্রে আমরা যে লিস্ট দেখতে পাই, ঠিক আছে, লিস্ট হচ্ছে পাইথনের ক্ষেত্রে হেটারোজিনিয়াস। আর সি ল্যাঙ্গুয়েজে কোনটা হেটারোজিনিয়াস? একদম কৌশিক, পারফেক্ট বলেছো, স্ট্রাকচার। স্ট্রাকচার হচ্ছে হেটারোজিনিয়াস হয়ে থাকে, কারণ ওখানে ডিফারেন্ট টাইপসের ডেটা টাইপ আমি দেখতে পাচ্ছি। নোট ডাউন করে রাখবে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট। ঠিক আছে? তো 2D অ্যারে আমি এখন আর বললাম না, কারণ অ্যারে থেকে অনেক প্রশ্ন তৈরি হয়। সাইজ অ্যালোকেট করা, মেমোরি অ্যালোকেট করা, লোকেশন ফাইন্ড আউট করা, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে রো মেজার, কলাম মেজার। তো এগুলো কোশ্চেন সলভের টাইমই ডাইরেক্ট কনসেপ্ট বোঝাবো। ঠিক আছে? এখন আর হবে না। এবার স্ট্রিং। স্ট্রিং কি? ডবল কোটেশনের ভেতরে যা লিখবে সেটাই স্ট্রিং। যেমন তুমি লিখলে YCH, ইউথ কেরিয়ার হাব, এটা একটা স্ট্রিং। ডবল কোটেশনের ভেতরে যদি আমি কোনো ইন্টিজার সংখ্যা লিখি, তাহলে এটাকে কম্পাইলার ইন্টিজার হিসেবে কাউন্ট করবে না স্ট্রিং হিসেবে কাউন্ট করবে? চ্যাট সেকশন আমাকে জানাবে। একদম স্ট্রিং হিসেবে কাউন্ট করবে, পারফেক্ট। ঠিক আছে? তো এটাই হচ্ছে স্ট্রিং।
এবার স্ট্রিং কে কিভাবে আমরা ডিক্লেয়ার করি সি ল্যাঙ্গুয়েজে? স্ট্রিং কে হচ্ছে আমরা ডিক্লেয়ার করে থাকি সি ল্যাঙ্গুয়েজে তোমার অ্যারের সাহায্যে, আর সেই অ্যারেটা আমাদের ক্যারেক্টার অ্যারে হচ্ছে হয়ে থাকে। এই যে দেখো, যেমন এখানে একটা স্ট্রিং তোমার ডিক্লেয়ার করেছে স্টুডেন্ট নামে, যার ডেটা টাইপ ক্যারেক্টার, আর সাইজ দিয়েছে 30, তার মানে এখানে আমি যে সেন্টেন্সটা তোমার স্টোর করব অথবা স্টুডেন্টের যে নামটা আমি এখানে স্টোর করব, সেই নামের ক্যারেক্টার সংখ্যা 30-এর মধ্যে হতে হবে। ঠিক আছে, এবার ডিক্লেয়ার কিভাবে করা যায়? ডিক্লেয়ার তোমার দুই ভাবে করা যায়। একটা হচ্ছে তোমার ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আর আরেকটা তোমার স্ট্রিং লিটারাল। ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে কি? এই যে এরকম ভাবে তুমি একটা ক্যারেক্টার অ্যারে তৈরি করো, যেমন ধরো নেম নামে, দেন এখানে তোমার হচ্ছে অ্যারে যেভাবে সিনট্যাক্স যা থাকে, এখানে প্রত্যেকটা এলিমেন্ট 1 বাই 1 স্টোর করতে হবে। ধরো আমি বললাম হ্যালো ওয়ার্ল্ড, তো হ্যালো ওয়ার্ল্ডকে এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আমাকে স্টোর করতে হবে। এই যে হ্যালো, দেন তোমার কমা দিয়ে স্পেসেস ওয়ার্ল্ড, তারপর তোমার এখানে কি, এটা হচ্ছে নাল। নাল কি বলছে? নাল হচ্ছে তোমার যে কোনো সেন্টেন্স লেখার পর আমরা যেরকম ফুল স্টপ দিই, সেরকম কম্পাইলারকে বোঝানো হচ্ছে যে এটা ফুল স্টপ, আর কিছু করতে হবে না তোমাকে, এটা হচ্ছে নাল। এটাকে আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলি। এই প্রসেসটা কখনো ইউজ করবে না প্রোগ্রামিং এ স্ট্রিং এর ক্ষেত্রে, কারণ এখানে অনেক টাইম লাগে। সব থেকে বেস্ট হচ্ছে এই যে যেটা স্ট্রিং লিটারাল। এখানে কি করতে হয়? সিম্পল একটা ক্যারেক্টার অ্যারে তৈরি করো, ইকুয়াল সাইন, দেন ডবল কোটেশনের ভেতরে যা লেখার ইচ্ছা আছে তা তুমি লিখে দাও, তোমার হয়ে যাবে। যা লেখার ইচ্ছা তা লিখে দাও, তোমার হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার স্ট্রিং কে ইনিশিয়ালাইজ করার পদ্ধতি। এবার স্ট্রিং এর ক্ষেত্রে কিছু আমাদের ইম্পর্টেন্ট ফাংশন থাকে, যেগুলো তোমার অনেক সময় ইউজেস হচ্ছে আমাদের জিজ্ঞাসা করে। ঠিক আছে, যেগুলো ইউজেস হচ্ছে আমাদের অনেক সময় জিজ্ঞাসা করে, যেমন তোমার strlen কি কাজে ব্যবহার হয় বলো? চ্যাট সেকশন। strlen যারা জানো, লেন্থ। একদম লেংথ বার করতে। লেংথ মানে কি? তোমার ধরো একটা স্ট্রিং বললাম ইন্ডিয়া, এটার ক্ষেত্রে লেংথ বার করতে বলছি। লেংথ কি হবে? টোটাল নাম্বার অফ ক্যারেক্টার 1 2 3 4 5 5 একদম। strcat কি কাজে ব্যবহার হয়? কনক্যাটিনেশন, দুটো স্ট্রিং কে জোড়া লাগানোর কাজে। একটা দুটোকে জোড়া লাগালাম। strcmp এটা কি? কম্পেয়ার করা, দুটো স্ট্রিং এর মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারে কম্পেয়ার করবে এবং তোমাকে রেজাল্ট ট্রু অথবা ফলস রিটার্ন করবে। strcpy হচ্ছে একটা জায়গা থেকে স্ট্রিং নিয়ে আরেকটা জায়গায় কপি করা। ঠিক আছে, আরো আছে, এগুলো আমরা বেসিক্যালি ডাইরেক্ট কোশ্চেন সলভ করার টাইম দেখে নেব। ঠিক আছে, পয়েন্টার। এবার পয়েন্টার টপিক, তার আগে আমাকে বলো স্ট্রিংটা প্রত্যেকের ঠিক আছে? স্ট্রিং আর অ্যারে যা যা বললাম চ্যাট সেকশন জানাবে ফটাফট। তো আমাদের তাহলে আজকে পুরো রিভিশন কমপ্লিট হয়ে যাবে 2 ঘন্টার মধ্যে। তাহলে কালকের ক্লাসে সকাল 10টার সময় আমরা কোশ্চেন সলভ করা শুরু করব। ঠিক আছে, পয়েন্টার কি? এনিবডি বলতে পারবে পয়েন্টার কি? সাইজ যদি না দিই ডিফল্টে কি হবে? সাইজ না দিলে ডিফল্ট কিছুই হবে না। সাইজ না দিলে তুমি যে অ্যারেটা তৈরি করছো অথবা যে স্ট্রিং লিটারাল তৈরি করছো, সেখানে যতগুলো নাম্বার অফ ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারেরই একটা অ্যারে কম্পাইলার অটোমেটিক তোমার তৈরি করবে। ঠিক আছে, একদম। পয়েন্টার হচ্ছে অলওয়েজ তোমার আর 5টা ভ্যারিয়েবল, যেরকম আর 5টা ভ্যারিয়েবল তুমি সি ল্যাঙ্গুয়েজে দেখছো ওরকম পয়েন্টারও হয়ে থাকে, কিন্তু পয়েন্টার একটা স্পেশাল টাইপ অফ ভ্যারিয়েবল, যার কাজ হচ্ছে অপর কোনো একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করা। নর্মাল ভ্যারিয়েবল কি করে থাকে? নর্মাল ভ্যারিয়েবল ভ্যালুকে স্টোর করে, পয়েন্টার ভ্যারিয়েবল অ্যাড্রেসকে স্টোর করে, এইটুকুনি ডিফারেন্স। যেমন তোমার ধরো এখানে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম ইন্টিজার a = 10, দেন আমি একটা পয়েন্টার তৈরি করছি যার অ্যাসোসিয়েটেড ডেটা টাইপ ইন্টিজার। অ্যাসোসিয়েটেড ডেটা টাইপ ভালো করে মনে রাখবে। অ্যাসোসিয়েটেড ডেটা টাইপ মানে আমি এখানে যে পয়েন্টারটা তৈরি করব সেটা কোন টাইপের ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করবে। যদি ইন্টিজার হয় তার মানে পয়েন্টারটা কেবলমাত্র ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের অ্যাড্রেসটাকে স্টোর করবে। যেমন ধরো এখানে একটা পয়েন্টার তৈরি করলাম p বলে,
কিভাবে পয়েন্টার তৈরি করতে হয়, ভ্যারিয়েবলের আগে এই যে অ্যাস্ট্রিক্স সিম্বলটা দিতে হয়, তাহলে এটা পয়েন্টার হয়ে যায়। আর এর ভেতরে আমি কি করব, এ ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করব। তো সবার প্রথম ভ্যারিয়েবল নেম, এবার ভ্যারিয়েবলের নাম লিখলে শুধুমাত্র ভ্যালু চলে আসবে, বাট আমি চাই এ তোমার মেমোরিতে যে লোকেশনে আছে তার অ্যাড্রেস। তো তার জন্য কিভাবে পাবো, তার জন্য হচ্ছে এখানে আমাকে অ্যাড্রেস অফ অপারেটর ইউজ করতে হবে। তাহলে এখন কি হলো, এই যে তোমার ধরো এ ভ্যারিয়েবল মেমোরিতে 1000 অ্যাড্রেসে আছে যেখানে ভ্যালু 10, আর এই হচ্ছে তোমার আরেকটা ভ্যারিয়েবল পি যেটা মেমোরিতে মনে করলাম 2000 অ্যাড্রেসে আছে। পি হচ্ছে আমাদের পয়েন্টার ভ্যারিয়েবল, এবং পি এর ভেতরে ভ্যালু হিসেবে কি আছে, অ্যাড্রেস অফ এ। তাহলে এই পি এর বক্সটার ভেতরে আমি কত লিখবো বলতে পারবে কেউ? পি এর বক্সের ভেতরে কত লিখবো আমি? চ্যাট সেকশন, কি লিখবো পি এর বক্সের ভেতরে আমি? অ্যাড্রেস অফ এ, এর অ্যাড্রেসটা দেখো কত আছে, 1000 লিখেছি। তাহলে এখান থেকে এই যে এরকম একটা অ্যারো দিয়ে আমি দেখাবো, এই অ্যারোটা কি বলছে, এই অ্যারোটা তোমার বলছে পি যে পয়েন্টার আছে সেটা তোমার এ ভ্যারিয়েবলকে পয়েন্ট করছে, এটাকে বলা হয় পয়েন্টার টু ভ্যারিয়েবল, পয়েন্টার টু ভ্যারিয়েবল। সিমিলার ভাবে তোমার এরকম আরেকটা পয়েন্টার তৈরি করা যায়, এক্স, এক্স বলে একটা তৈরি করলাম, যার ভেতরে আমি এখানে কি করছি, এই যে অ্যাড্রেস অফ পি করছি। তাহলে এখানে কি হবে, আরেকটা পয়েন্টার তৈরি হলো এক্স বলে, আর এই এক্স পয়েন্টারের ভেতরে কি আছে, পি পয়েন্টারের অ্যাড্রেস আছে এই যে। তাহলে এক্স হচ্ছে পয়েন্ট করছে পি পয়েন্টারকে, আর এইটাকে আমরা বলবো কি বলবো, এটাকে পয়েন্টার টু পয়েন্টার, একদম পয়েন্টার টু পয়েন্টার। আর এটাকে তোমাদের অল্টারনেটিভ হচ্ছে ডাবল পয়েন্টারও বলা হয়ে থাকে, যেখানে পয়েন্টার পয়েন্ট করছে পয়েন্টারকে, ঠিক আছে। তো পয়েন্টার থেকে অনেক ভালো ভালো প্রশ্ন তৈরি হয়, তো কোশ্চেন অনেক করাবো, মোটামুটি আমার 2খানা ক্লাস লাগবে সিটা কমপ্লিট করাতে। কালকের ক্লাসে এইগুলো করাবো, তারপরে আরেকটা ক্লাসে আর একটু অ্যাডভান্স কোশ্চেন করাবো, ঠিক আছে। বাকি স্ট্রাকচার, স্ট্রাকচার ইউনিয়ন অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, তো এখান থেকে দেখে নেবে, আমি আর এটা স্ট্রাকচার ইউনিয়ন আর দেখালাম না, শুধু এইটুকুনি বলে দিচ্ছি, স্ট্রাকচার তৈরি করার জন্য আমাদেরকে স্ট্রাক্ট কিওয়ার্ড ব্যবহার করতে হয়। স্ট্রাকচার হচ্ছে হেটারোজিনিয়াস হয়ে থাকে, মানে তোমার এখানে ডিফারেন্ট টাইপের ভ্যারিয়েবল একসাথে ব্যবহার করতে পারছো, ঠিক আছে, ওকে, আর কিছু না। আর সাইজ হচ্ছে কিরকম হয় স্ট্রাকচারের ক্ষেত্রে, এটা ইম্পর্টেন্ট আছে যে স্ট্রাকচারের সাইজ কিভাবে ক্যালকুলেট করব। তো যে কোনো একটা স্ট্রাকচারের সাইজ ক্যালকুলেট করার জন্য সেই স্ট্রাকচারটা যে আছে তার বডির ভেতরে তুমি যে ভ্যারিয়েবল গুলো তৈরি করেছো, যেগুলোকে আমরা কি বলে থাকি, মেম্বার ভ্যারিয়েবল, তার ডেটা টাইপ গুলোকে একসাথে তোমাকে প্লাস করতে হবে। যেমন রোল ইন্টিজার 4 প্লাস নেম তোমার কি ক্যারেক্টার, ক্যারেক্টার অ্যারে সাইজ কত হবে, ক্যারেক্টার অ্যারে 20 ইন্টু 1, কারণ অ্যারের ক্ষেত্রে সাইজ কিভাবে বার করে, অ্যারের ক্ষেত্রে সাইজ বার করার ফর্মুলা কি, ডেটা টাইপ ইন্টু সাইজ অফ দি অ্যারে। মানে আমি যদি এখানে তৈরি করতাম ইন্টিজার নেম 20, তাহলে সাইজ কত হতো, ডেটা টাইপ ইন্টিজার 4 বাইটস, সাইজ অফ দি অ্যারে 20, তাহলে অ্যাকচুয়ালি মেমোরি সাইজ কত হতো, 4 ইন্টু 20 80 বাইটস, একদম। তো সিমিলার এখানে ক্যারেক্টার অ্যারে, ক্যারেক্টার মানে কত, 1 ইন্টু 20 20, তারপর তোমার মার্কস ইন্টিজার 4, টোটাল কত সাইজ, এই স্ট্রাকচারটা মেমোরিতে অ্যালোকেট করবে কত সাইজ, 20 প্লাস 24, 24 প্লাস 4 28, তো 28 বাইটস এর মতো মেমোরি এখানে আমাদের এই স্ট্রাকচারটা অ্যালোকেট করছে। আর যদি এটা স্ট্রাকচারের জায়গায় ইউনিয়ন হতো তাহলে কি হতো, ইউনিয়নের ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম যে সাইজটা থাকে সেটাই তোমার ওভারঅল মেমোরি সাইজ হিসেবে ক্যালকুলেট হয়। ম্যাক্সিমাম সাইজ এখানে কোনটা, সব থেকে 20, তো এটাই তোমার ওভারঅল মেমোরি সাইজ হিসেবে আমাদের ক্যালকুলেট হবে, ঠিক আছে। তো এটা সাইজের ব্যাপারটা গেল, ক্লিয়ার, প্রত্যেকে চ্যাট সেকশনে জানাবে।
দাদা। ওকে, দেন কি আছে কমান্ড লাইন আর্গুমেন্ট। কমান্ড লাইন আর্গুমেন্টে তো এমন কিছু নেই, কমান্ড লাইন দেখিয়ে লাভ নেই। কোশ্চেন আমরা করে প্রি প্রসেসর তো আগেই বললাম, এই যে আমাদের কাছে ইনক্লুড প্রি প্রসেসর আছে, যেটার কাজ হচ্ছে সোর্স কোডকে অন্য একটা জায়গা থেকে তোমার ফাইলের মধ্যে ইনক্লুড করা। ডিফাইন প্রি প্রসেসর থাকে যার কাজ ম্যাক্রো নেম ইউজ করা। সিমিলার এইগুলো থাকে, এগুলো অত ইউজফুল নয়, জেনে লাভ নেই। ঠিক আছে, টাইপ ডেপের সেরকম কোনো কাজ নেই, এটাও আমার জেনে লাভ নেই। ইউনিয়নটা আরেকবার, ইউনিয়ন কি করে? ইউনিয়ন তোমার হচ্ছে ওভারঅল জায়গাটা নেয়, ম্যাক্সিমাম সাইজটাকেই তোমার মেমোরি সাইজ হিসেবে অ্যালোকেট করে। ঠিক আছে, মানে স্ট্রাকচারের ক্ষেত্রে তোমার হচ্ছে টোটাল সাইজ, ইউনিয়নের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডেটা টাইপের সাইজ, মেমোরি সাইজ। ঠিক আছে, এটাই। ফাইল হ্যান্ডলিং নট ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা যে কার জন্য আমাদের ইম্পর্টেন্ট নয়, এখানে জাস্ট তোমাকে জানতে হবে কয়েকটা জিনিস। যেমন তোমার ফাইল মোড, আর মানে কি? যে কোনো ফাইলের মধ্যে রিড করা, যে কোনো ফাইলের মধ্যে রিড করা। রিড করা মানে কি? ফাইলের ডেটাকে তোমার এক্সিকিউট করা, মানে আউটপুট হিসেবে ডিসপ্লে করা। ডাব্লু, ডাব্লু মানে একটা ফাইল ক্রিয়েট করে তার ভেতরে লেখা। এ, এ মানে কি? অ্যাপেন্ড, অর্থাৎ তোমার ফাইলে অলরেডি কোনো একটা লেখা আছে, তার সাথে আরেকটা লেখাকে তুমি যুক্ত করছো, এটাকে অ্যাপেন্ড বলে। এবার কিছু ফাংশন আছে, এফ ওপেন। এফ ওপেন ফাংশনটা কি করে? নতুন ফাইলকে ওপেন করতে সাহায্য করে। আরেকটা থাকে এফ ক্লোজ। ঠিক আছে, এফ ক্লোজের কাজ ফাইলটাকে ক্লোজ করা। হ্যাঁ, বাইনারির জন্য তোমার আর প্লাস প্লাস। ঠিক আছে, ডাব্লু প্লাস বাইনারি ফাইলে যদি চাই। ফাইল টাইপ দুই প্রকার হয়, টিএক্সটি মানে টেক্সট, আর বাইনারি। বাইনারির জন্য প্লাসের গুলোতে কাজ করবে এই যে, আর টিএক্সটি মানে নর্মাল টেক্সট ফাইলের জন্য আর ডাব্লিউ এ। আর ফাইল নিয়ে কাজ করার জন্য আমাদের কাছে একটা ফাইল পয়েন্টার থাকে, যেটা হচ্ছে এই যে ফাইল। এই ফাইলটা সি ল্যাঙ্গুয়েজে আগে থেকে প্রি ডিফাইন থাকে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ফাইল ক্রিয়েট করতে তোমাকে সাহায্য করছে। ব্যাস এইটুকুনি তোমার, এইটুকুনি আমাকে জানতে হবে ফাইলের জন্য, এই মোডগুলো আর এইগুলো, ব্যাস। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের তাহলে অল অ্যাবাউট সি প্রোগ্রামিং এর কমপ্লিট কুইক রিভিশন ইন ওয়ান ক্লাস। একটা ক্লাসের মধ্যে পুরো কমপ্লিট রিভিশন। ঠিক আছে, যা যা আমাদের দরকার কোশ্চেন সলভিং এর জন্য। এবার আমরা নেক্সট ক্লাসগুলোতে কোশ্চেন সলভ স্টার্ট করব, যেখানে আরো নতুন কনসেপ্ট থাকবে, যেগুলো হয়তো আজকের এই ক্লাসে আমি রিভিশন ক্লাসে করাইনি। সেগুলো কোশ্চেন সলভিং এর টাইম আমরা আরো সুন্দর করে করব। ঠিক আছে, যেমন তোমার পয়েন্টার আছে, পয়েন্টারটা দেবজিৎ অনেক বড় কনসেপ্ট, তো আমি তোমার পয়েন্টারের যে কোশ্চেন গুলো করাবো সেই টাইম আমি আরো একবার বলে দেবো। ঠিক আছে, পয়েন্টারটা। অ্যারেটা সিমিলার, অ্যারে আমি হচ্ছে কোশ্চেন সলভিং এর টাইম আর একটু ভালো করে বলবো, ফাংশন ভালো করে বলবো আর একটু। ঠিক আছে, কারণ এগুলো খুব বড় টপিক, এগুলো ওই 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে তোমরা বুঝতে পারবে না। যাদের তোমার হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ অতটা স্ট্রং নেই, তাদের পক্ষে বোঝা মুশকিল। ঠিক আছে, তাহলে বলো আজকে প্রথম ক্লাস সবার কেমন লাগলো? একবার প্রত্যেকে ফিডব্যাক জানাও আমাকে। ঠিক আছে, প্রত্যেকে ফিডব্যাক দাও, সবার কেমন লাগলো, এক্সিস্টিং থেকে শুরু করে নতুন, যে কার প্রথম ক্লাস কেমন লাগলো। আর প্রথম ক্লাস করার পর তোমাদের কি মনে হচ্ছে যে আমরা পারবো তো জেকা কোয়ালিফাই করতে ভালোভাবে? কারণ অনেকে ডাউট করছিলে যে এই কয়েক মাসের মধ্যে কি আমরা পারবো। তো অবশ্যই পারবে, প্রত্যেকে পারবে ভালো করে, কারণ কনসেপ্ট ক্লিয়ার হবে, কোশ্চেন প্র্যাকটিস হবে। কত কোশ্চেন বলতো, এত কোশ্চেন তো মানে কেউ তোমার প্র্যাকটিসই করে না। যত কোশ্চেন আমরা করবো, আমাদের লাইভ ক্লাসে আমি তোমাদের 100 থেকে 150টা কোশ্চেন করাবো প্রত্যেকটা চ্যাপ্টারে। এই এরকম ভাবে পিডিএফ দেবো, যেখানে 300টা 250টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, আলাদা করে কোশ্চেন ব্যাংক দেবো, যেখানে 50টা থাকবে। মক টেস্ট পাবে, যেখানে তোমার হচ্ছে 3 থেকে 3,500 প্রশ্ন আছে। তো কত প্রশ্ন,
যত প্রশ্ন তত কনসেপ্ট ক্লিয়ার, কারণ প্রশ্নই করতে হবে আর কিচ্ছু না, ঠিক আছে? যত প্রশ্ন তত কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে? তো প্রত্যেকে দাও, আরো দাও রিভিউ, জাস্ট কয়েকজন দিয়েছো, 58 নাম্বার অফ স্টুডেন্ট আছে। আমি এখানে পুরো চ্যাট বক্সটা হচ্ছে ভরতে চাই আজকে, যে আরো দেখতে চাই চ্যাট বক্সে, ঠিক আছে? বাকিরা বলো, যারা নতুন আছো কেমন লাগলো? পারফেক্ট। তো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কালকে রোববার, ঠিক আছে? নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কালকে রোববার সকাল 10টায়। কালকে আমরা হচ্ছে কোশ্চেন সলভিং স্টার্ট করব সি ল্যাঙ্গুয়েজে। আর তারপরের সপ্তাহ থেকে আমাদের যে রুটিন আছে সেই রুটিন ফলো করে ক্লাস হবে, যেখানে শুক্রবার করে ক্লাস থাকবে, শনিবার নয়। শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা, আর হচ্ছে তোমাদের রোববার সকাল 10টা থেকে 11:30 12টা, ঠিক আছে? আর শনিবারটাও ব্যাকআপ হিসেবে রাখবে। শনিবার আমি এখন করাবো না, আমি বুঝে করাবো, যে সিলেবাস কতটা তাড়াতাড়ি এগোচ্ছে সেটা বুঝে। তো শনিবারটা কেউ অন্য কিছু রাখবে না, ব্যাকআপ হিসেবে রাখবে। যদি সিলেবাস আমার এগোতে টাইম লাগে তাহলে 3টে করে ক্লাস করাবো সপ্তাহে, শনিবারও হবে। 6 সেমিস্টারের ক্লাস হচ্ছে আগামী সপ্তাহে বুধবার থেকে হবে, ঠিক আছে? প্রত্যেক সপ্তাহে বুধবার 8টা থেকে 9:30, ঠিক আছে? তো আমি গ্রুপের লিংক দিয়ে দেবো, ঠিক আছে? রুটিন দেবজিৎ, আমি তোমার রুটিন গ্রুপের মধ্যে চাইবে। যে কোনো প্রবলেম গ্রুপের মধ্যে কিন্তু জিজ্ঞাসা করবে, যে কোনো ডাউটস গ্রুপের মধ্যে জিজ্ঞাসা করবে। আর কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রত্যেককে একে অপরকে হেল্প করতে হবে। তোমাদের গ্রুপে এই মুহূর্তে প্রায় 100 জনের মতো আছো। আগামী দিনে আরো স্টুডেন্ট আসবে, কারণ অ্যাডমিশন আমি এক্সটেন্ড করেছি, ঠিক আছে? অ্যাডমিশন এক্সটেন্ড হচ্ছে, তো আরো স্টুডেন্ট আসবে। তো যে কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হচ্ছে, যে এই অ্যান্সারটা আমার মিলছে না, এই অ্যান্সারটা হচ্ছে না, সবসময় গ্রুপে সেটা সেন্ড করবে। আমি যদি টাইম পাই আমি সঙ্গে সঙ্গে বলে দেবো, আমি যদি টাইম না পাই অন্য কোনো স্টুডেন্টও তোমাকে বলে দেবে। তো প্রত্যেকে একে অপরকে হেল্প করবে, তাহলেই কিন্তু এক্সাম ক্র্যাক করতে পারবে। সেলফিশ যদি হও তাহলে কিন্তু কম্পিটিটিভ এক্সাম কখনো ক্র্যাক করা যায় না। সেলফিশ যদি হয়ে থাকো তাহলে আমার মতে তোমার কোনো কোচিং সেন্টারে পড়াই উচিত না, তোমার সেলফ স্টাডি করা উচিত তাহলে। কারণ কোচিং সেন্টারে পড়লে সবার প্রথম নিয়মটাই হচ্ছে তোমাকেও স্টুডেন্টদেরকে হেল্প করতে হবে, তোমাকেও প্রত্যেকে হেল্প করতে হবে। কারণ তুমি অন্যের হেল্প করলে তোমাকে অন্যের হেল্প করবে, আর এইভাবেই অ্যাকচুয়ালি স্টাডি হয়, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট। কারণ অফলাইনে যদি আমরা থাকতাম এইভাবেই পড়তাম কিন্তু। তো ওই এনভায়রনমেন্টটা আমরা গ্রুপের মধ্যে রাখবো, এটা আমি প্রত্যেকটা গ্রুপেই বলে রাখি, যত কম্পিটিটিভ এক্সামের আমাদের ক্লাসেস গুলো সেখানে, যে অলওয়েজ গ্রুপে তুমি ডাউট জিজ্ঞাসা করবে, গ্রুপে বাকিরা হেল্প করবে, আমি তো আছি, আমাকে হেল্প করবে। আমাকে আর যদি কোনো ডাউট তোমার দেখো গ্রুপে কেউই হেল্প করতে পারছে না, তখন সেটা আমাকে পার্সোনালি পাঠাবে, আমি দেখে দেবো, ঠিক আছে? এরকম। ওকে, তাহলে চলো আজকে আমাদের 9টা বাজতে যায়, 2 ঘন্টার মতো ক্লাস প্রায় হলো আমাদের, ঠিক আছে? এবং খুবই ভালো হয়েছে যে আজকে প্রথম ক্লাসে পুরো রিভিশনটা হয়ে গেছে সিএর। আর এটা মেনলি হচ্ছে দরকার, একটা ক্লাসের মধ্যে রিভিশনটা মেটাতে হবেই, ঠিক আছে? তা না হলে সিলেবাস টানতে খুব মুশকিল আছে। ওকে, তো আবার দেখা হচ্ছে কালকে সকাল 10টায়, কোশ্চেন সলভ করব আমরা, ঠিক আছে? আর আজকের এই পিডিএফটা আমি অ্যাপের মধ্যে দিয়ে দিচ্ছি। পিডিএফ হচ্ছে অ্যাপের মধ্যে অলওয়েজ পেয়ে যাবে, এই যে স্টাডি ম্যাটেরিয়াল সেকশনের মধ্যে পিডিএফ, কোশ্চেন ব্যাংক, এভরিথিং হচ্ছে এখানে পেয়ে যাবে, ঠিক আছে? স্টাডি ম্যাটেরিয়াল সেকশনের মধ্যে। ওকে, এখান থেকে তোমরা ডাউনলোডও করে নিতে পারো, নো প্রবলেম। বুধবার দিন ক্লাস হচ্ছে 8টা, যে কোনো ক্লাস তোমার হচ্ছে সোম থেকে শুক্র মানেই সেটা রাত্রি 8টা। শনি রবিবার কেবলমাত্র যেহেতু কলেজ থাকে না ম্যাক্সিমাম, তাই সন্ধ্যে 5টা 7টা বা সকালবেলার দিকে ক্লাস করাই। তো সকালে আমি ক্লাস করাই না, রোববার দিনটাই শুধু সকালে করাইছি, ঠিক আছে? 10টা থেকে 12টা। তো আমি 6 সেমের গ্রুপের আমি লিংক দিয়ে দেবো, যারা ম্যাকাওয়ে স্টুডেন্ট আছো 6 সেম জয়েন হয়ে যেও, ঠিক